আসসালামু আলাইকুম এইচএসসি 27 ব্যাচের প্রিয় বাচ্চারা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য আরো একটা ক্লাসে সকলকে ওয়েলকাম করতেছি। দীর্ঘ 10টা ক্লাস জুড়ে আমরা গতিবিদ্যার অনেক অনেক প্রবলেম সলভ করছি। আজকে আমাদের শেষ 3টা ক্লাসের একটা ক্লাস, যেখানে আমরা অনেক অনেক সিকিউ প্রবলেম ইনশাল্লাহ সলভ করব। সো সবাই দ্রুত কানেক্ট হয়ে যান, আমরা খুব দ্রুতই আমাদের সিকিউ প্রবলেমগুলো সলভ করার কাজ শুরু করব। আর আমরা প্রথম দিকে একটু রিভিউ করে নিব। আমরা প্রথম থেকে শুরু করে 10টা ক্লাসের শেষ পর্যন্ত কি কি সূত্র পড়ছি, কি কি জিনিস আসলে জানছি। হয়তো প্রাসের জিনিসপাতিগুলো একদম প্রথম দিকে পড়লাম, তো অনেক কিছু হয়তো ভুলে গেছি। মাঝখান দিয়ে আমরা কিছুটা বৃত্তাকার গতি নিয়ে কাজ করছি। তারপর আবার আমরা একমাত্রিক গতি নিয়ে কিছু কাজকর্ম করছি, যে পড়ন্ত বস্তুর গতি কিরকম হয়, বস্তুর ভি কস ইউ প্লাস এটি থেকে শুরু করে গতির যে সাধারণ সমীকরণগুলো, ওই সমীকরণগুলো কিভাবে কাজ করে, ক্যালকুলাস কিভাবে কাজ করে, বা ক্যালকুলাস দিয়ে কিভাবে বেগ, ত্বরণ, সরণ এগুলো রিলেশন নিয়ে কাজ করা যায়, টাইম লিমিট থাকলে কি হয়, টাইম লিমিট না থাকলে কি হয়, এই ধরনের বিভিন্ন প্রবলেম নিয়ে আমরা কাজকর্ম করছি। তো আজকের ক্লাসে একদম শুরুর দিকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কিছু সময় জুড়ে দেখব কি কি সূত্রগুলো আমরা এই ফুল চ্যাপ্টার জুড়ে 10টা ক্লাসে করে আসছি। এরপর আমরা একটা একটা করে সিকিউ করব এবং প্রবলেম ইনশাল্লাহ সলভ করব। রেখে আসছি না, সমস্যা, আমি 10 মিনিট ওদেরকে সূত্র দেখাই। তারপর ভাই আসেন না, চলে আসেন না একটু, গতিবিদ্যা একটু সূত্র টুত্র দেখবো। এই যে আপনাদের সবার প্রাণপ্রিয় ভাই, বড় ভাই চলে আসছেন। শুকর আলহামদুলিল্লাহ। আপনি বললেন এখন ধরেন সবার প্রাণপ্রিয় বড় ভাই যিনি আর কি, হ্যাঁ হ্যাঁ তার যদি হ্যাঁ। প্রাণের চেয়ে প্রিয় বড় ভাই আপনি হন, আচ্ছা তাইলে বুঝেন আচ্ছা। শুকর আলহামদুলিল্লাহ কত জোশ আলহামদুলিল্লাহ ব্যাপারটা। আই লাভ ইউ। আলহামদুলিল্লাহ। আচ্ছা বাচ্চা লোক, আপনারা সবাই ক্লাস করছেন, গতিবিদ্যা পড়াচ্ছে শুভ ভাই এখানে। মিফতাহুল, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি পাইছি তোর কমেন্ট, বা আমরা শুভ ভাইও পাইছে, অ্যাড্রেস করবে ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ, আই লাভ ইউ অল, লাভ ইউ সো মাচ, সবাইকে ভালোবাসি। আহ, যেটা করবেন, ফার্স্ট কথা হচ্ছে একটা স্ক্রিনশট নেন, একটা স্ক্রিনশট নেন সবাই। ওকে, নিয়ে ফেলছেন। সো যেটা করবেন, একটু আমাদের যেটা পেইড গ্রুপ আছে সেই পেইড গ্রুপেই, ঠিক আছে, একটু জাস্ট এই ছবিটা দিয়ে বা র্যান্ডম কিছু কথাবার্তা বললেন। যেমন এইখানে আপনাদের কারো কারোর সাথে আমার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম, বিভিন্ন আধ্যাত্মিক লেভেলে কমিউনিকেশন আছে। সো কথা হয়েছে, আমি বলছি যে আমি ভেক্টর নিয়ে একদিন আপনাদের সাথে বসতে চাই, ডাউট সলভিং টাইপের একটা সেশন করব। তো আর কি আপনাদের লাগবে এটা জাস্ট আমাকে একটু বলেন। এখন অনেকের অনেক কিছু লাগতে পারে, আপনি মনে করতে পারেন যে ভাই আমার তো ভাই মহাকর্ষ লাগবে, আমার ভাই পর্যাবৃত্ত গতি লাগবে, আমার ভাই তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ আজকে লাগবে। এরকমও যা যা কথা আছে এগুলো একটু বলেন। আর আমি জেনুইনলি বলতেছি ভাই, একদম ট্রুলি, আমি আপনাদের সাথে একটু ডাউট সলভিং সেশনের আমাদের যে মানে স্টাইলটা আছে, যেখানে আসলে আমরা ভার্বালি কমিউনিকেট করতে পারি, আবার আমরা স্লাইড ওপেন করে লেখালেখি করতে পারি, মানে আমরা ক্লাস নিতে পারি, কথা বলতে পারি। সো দের ইজ এ বোথ সাইড কমিউনিকেশন থিং, এবং আমি এটা অনেক বেশি চাই, অনেক বেশি চাই। সো আমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের সাথে, মানে যারা আমার প্রি ইঞ্জিনিয়ারিং বা এইচএসসি 25-এর ইঞ্জিনিয়ারিং, ওদের সাথে 1-2 দিন বসছি, 26-এর সাথে একদিন বসছিলাম, একদম শেষের দিকে আরো বসবো। So, আপনাদের সাথে একটু বসতে চাই। আপনারা 27, আপনাদের সামনে লং জার্নি, মানে দিন শেষে আসলে ওই 1.5 বছর পরে আপনারা কেউ ক্রাইসিসে আছেন, কমপ্লেক্সে আছেন, এই জিনিসটা আসলে আমাদের ভালো লাগবে না, আমার পার্সোনালি একেবারেই ভালো লাগবে না, শুভ ভাইয়ের ভালো লাগবে না। সো দেয়ার আর হেল লট অফ থিং, আমি অনেক বড় বড় কথা বলে ফেলতেছি, শুভ ভাই আমাকে মাফ করে দিন। সেটা হচ্ছে যে অনেক কিছু চারপাশে হইতেছে, অনেক কিছু হইতেছে, তো এখন সবকিছু আমরা একসাথে ধরতে পারি না, অ্যাড্রেস করতে পারি না, সব সাপোর্ট সব দিন সব মুহূর্তে। এখন শুভ ভাই বা আমি চাইলেই একই সাথে এক বোর্ডের মাঝখানে ভাগ করে একদিকে মহাকর্ষ একদিকে পর্যাবৃত্ত গতি শুভ ভাই পড়াই দিতে পারে, বাট সেটা বসে দিবে না, মানে এটা একটা অস্বাস্থ্যকর ব্যাপার। সেরকম আর কি কি আছে ভাই, কি কি লাগবে, কি কি দাবি দেওয়া, কি কি কথাবার্তা আছে, সেগুলো একটু বলেন। আর আমি আসলে আপনাদের সাথে একটু ডাউট সলভিং সেশনে বসতে চাই। ফার্স্ট সেশন কি সলভ করবো, ভেক্টরে কি প্রবলেম আছে, গতিবিদ্যায় কি প্রবলেম আছে, এগুলো এখন চিন্তা করার দরকার নাই। আমি আপনাদের ক্লাসের শিডিউল দেখে আগামী সপ্তাহে যে কোনো এক আধ দিন, দুপুর বিকাল সন্ধ্যা রাত যে কোনো একটা সময় আমি গ্রুপে নক করে সেশনের কথা জানাই দিব, আপনারা একটু জয়েন করেন। এই আর কি বস। অনেক নোট করা বাকি, নোট করবেন। অনেক ক্লাস করা বাকি, যদি সেটা শিক্ষর ক্লাস হয় তাহলে আগে পিডিএফ দেখবেন, পিডিএফ দেখে বুঝবেন যে এই ক্লাসে এই টপিক পড়াইছে, কোন টপিক পারি না, কম বুঝি, সেই টপিকের ভিডিও দেখবেন, ঠিক আছে? তো এইভাবে পড়েন। আর বাকি সবকিছু রাত 12টায় আমি আসলে ব্যস্ত থাকি বিভিন্ন বস্তুগত পৃথিবীর কাজকর্ম, আগমত পরিষ্কার। আই লাভ ইউ, লাভ ইউ ভাই, লাভ ইউ ভাই। ইনশাল্লাহ ভাই। আপনাদের কমেন্ট দেখতেছেন? হ্যাঁ ভাই, দেখতেছি। কেমনি? ভাই সবকিছু যে একেবারে পড়তে পারতে হবে তা না, মানে চোখে দেখা গেলেই হলো। বাই দ্য ওয়ে, আমি এই সবকিছুর বাইরে একটা কথা বলতে চাইছিলাম শুভ ভাইকে, এটা বলার জন্য আমি আজকে অফিসে আসছি।
সেটা হচ্ছে আমি শুভ ভাইয়ের জন্য 1.5 লাইন গান বানাইছি। সেই গানটা আমি এখন গাইবো লাইভে। প্রচন্ড রিস্ক। শুভ ভাই, তুমি জানো আমার এ দুটি আঁখি, ও এগুলা পরীক্ষা আসবে না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জিমি ভাইয়ের প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা। তো ইনশাল্লাহ অনেকগুলো দিন একসাথে। তো আমি দেখলাম যে আমি আসলে শিখর টি শার্ট পরার সুযোগ পাইনি। তো ভাইয়ার আমি একসাথে নামাজ পড়তেছিলাম আর কি। আসর নামাজের আজান দিল, আমরা একসাথে নামাজে ঢুকলাম। ভাই আমার ইমাম বানাই দিল। যাই হোক, তো নামাজ পড়লাম, নামাজ পড়ে দেখলাম যে 4:31 বাজে। তো অলরেডি আপনার ক্লাস শুরু হয়ে গেছে। তো শিখর টি শার্ট যে চেঞ্জ করবার সুযোগ পাইনি। এনিওয়েজ এমনকি চশমাও ভুলে ফেলে আসছি। সমস্যা নাই, ইনশাল্লাহ। সো আজকের ক্লাসে আমরা অনেক অনেক কিছু করতে হবে। প্রথম যেই কাজটা আমাদের করা দরকার সেইটা হচ্ছে সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে ফেললাম। 2 নাম্বার যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা সিকিউতে যাওয়ার আগে একটু দেখব যে এই চ্যাপ্টারে আমরা সোফার কি কি জিনিস হচ্ছে এই চ্যাপ্টারে পড়ে আসছি এটা একটু দেখব। তার আগে একটু সবার থেকে 1 মিনিটের জন্য একটু কমেন্টে জানতে চাচ্ছি আপনারা কি ভাইয়াকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, ওভারঅল সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানান। বাকিটা ইনশাল্লাহ ভাইয়া আছি, ভাইয়া দেখতেছি। ওকে, ক্লিয়ার। ওকে, ডান। থ্যাংক ইউ। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সো আমি ম্যাক্সিমাম ক্লাসের শুরুতে যেটাতে স্টার্ট করি, আজও তার ব্যতিক্রম না। ফিরে দেখা। হ্যাঁ ভাইয়া, মিটিং রুমে ভাই। সো আজও সেই একই জিনিস দিয়ে শুরু করতেছি, ফিরে দেখা। আমরা দেখব পুরো চ্যাপ্টার জুড়ে আমরা কি কি জিনিস নিয়ে কাজ করছি। তো ফার্স্ট অফ অল আমি আমাদের যে সিকোয়েন্স ছিল ফার্স্টে প্রাস থেকে শুরু করা, সেটা দিয়ে না করে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে শুরু করব। বইতে যে সিকোয়েন্স থাকে সেই সিকোয়েন্সে আমরা একটু সূত্রগুলো দেখবো যে কি কি সূত্র আমরা করেছিলাম। সো একেবারে প্রথম দিকে আমরা যে জিনিসগুলো দেখছিলাম যে নর্মাল 1D মোশন গতি, 1D মোশন বা নর্মাল গতিসূত্রগুলো আমরা একটু দেখি। একেবারে প্রথমে আমরা সমবেগের জন্য পড়েছিলাম সমবেগ। সমবেগের ক্ষেত্রে আমরা পড়েছিলাম s ইকুয়ালস টু ভিটি। তারপর সমত্বরণের ক্ষেত্রে আমরা পড়েছিলাম, এগুলো 9-10 থেকেই পড়া, নতুন কিছু না, আপনারা জানেন সবাই। v is equals to u plus at, s equals to u plus v by 2 into t। ভাই ভাই থ্যাংক ইউ ভাই। 1.25, 1.5, 1.75। নাইস গেস ভাই, থ্যাংক ইউ ভাই। সো আমরা সমত্বরণের ক্ষেত্রে এই কয়টা সূত্র হচ্ছে কন্টিনিউয়াসলি দেখে ক্লাস 9 থেকে দেখে আসতেছে, আমরা সবাই কম বেশ জানি। v cos 2 plus at থেকে শুরু করে v square cos 2 square plus 2s। আরেকটা ছোট্ট জিনিস যেটা 9-10 দেখার কথা না থাকলেও ইন্টারে আমরা দেখছি, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই হচ্ছে সূত্রগুলো ছিল। বাট ইন্টারে যেহেতু আমরা উঠছি, আমাদের এখন এইটার সাথে সাথে কারেসপন্ডিং আরেকটা টপিক চলে আসছে। সেটা কি? সেটা হচ্ছে বৃত্তাকার গতি বা কৌণিক গতি, যেটাই বলি না কেন। সো ওইটার ক্ষেত্রে সূত্রগুলো কিরকম আসে আমরা ছোট্ট করে একটু দেখে নিব। ধরেন এইখানে এটার কারেসপন্ডিং কি হয়, এইটার কারেসপন্ডিং কি হয়, এইটার কারেসপন্ডিং কি হয়, সবগুলোর কারেসপন্ডিং সূত্রগুলো আমরা ছোট্ট করে একটু নোট করব। এটা হচ্ছে বৃত্তাকার গতির জন্য আমরা এখন লিখতেছি। আমরা কি গতির জন্য লিখতেছি? আমরা এখন লিখতেছি হচ্ছে বৃত্তাকার গতি। সো বৃত্তাকার গতির ক্ষেত্রে আমাদের সমকৌণিক বেগ যদি হইতো তখন আমরা লিখতাম থিটা ইজ ইকুয়ালস টু ওমেগা টি। এটা কিসের জন্য? এটা হচ্ছে সমকৌণিক বেগ। সমকৌণিক বেগের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। ঠিক আছে? আচ্ছা, বাদ বাকি যে চারটা, ভি এর জায়গায় কি হয়? ডাব্লিউ হয়। এটা হচ্ছে বা ওমেগা বলতে পারি, ওমেগা নট প্লাস আলফা টি। ওমেগা ছিল কৌণিক বেগ, ওমেগা নট ছিল আদি কৌণিক বেগ, আলফা ছিল কৌণিক ত্বরণ। তারপর যেটা ছিল এস এর জায়গায় আমরা
এস কি সরণ, রৈখিক সরণ, কৌণিক সরণকে আমরা থিটা বলতাম। সো বলা যেত থিটা ইজ ইকুয়ালস টু ওমেগা নট প্লাস ওমেগা বাই 2 ইনটু টি। আচ্ছা, তারপর এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, এটার জায়গায় আমরা কি পড়ে আসছি, থিটা ইজ ইকুয়ালস টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কয়ার। তারপর আমরা কি জানি, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2s, আমরা এটাকে বলতে পারি ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু ওমেগা নট স্কয়ার প্লাস 2 আলফা থিটা। লাস্টে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সূত্র। সো আমরা তাহলে বলতে পারি কি, টি তম সেকেন্ডে অতিক্রান্ত কৌণিক সরণ সেটা কি হবে, ওমেগা নট প্লাস হাফ আলফা 2t মাইনাস 1। এই হচ্ছে মোটামুটি আমাদের সূত্রগুলো, তাই তো? আমরা যা যা সূত্র সোফার দেখে আসছি এই প্রথম দিকের অংশগুলোতে। এরপর এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা আরো কিছু সূত্র দেখব। যেমন বৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা কিছু জিনিস জানি, বৃত্তাকার গতির ক্ষেত্রে আরো কিছু সূত্র ছিল। বৃত্তাকার গতির ক্ষেত্রে আর কি কি সূত্র ছিল, আমরা বৃত্তাকার গতির ক্ষেত্রে পড়ে আসছি ওমেগা ইজ ইকুয়ালস টু থিটা বাই টি, বা আমরা যদি তাৎক্ষণিক কৌণিক বেগ চাই ওমেগা ইজ ইকুয়ালস টু ডিডিটি অফ থিটা, এরকম আমরা পড়ে আসছি। তারপর আলফা, আলফা নরমালি আমরা জানি ডেল ওমেগা বাই টি, এটা হচ্ছে অ্যাভারেজ যখন বের করে। আর যখন তাৎক্ষণিক কৌণিক ত্বরণ বের করে তখন আমরা বলি ডিডিটি অফ ওমেগা। ওকে, সিমিলার ওয়েতে থিটা ইজ ইকুয়ালস টু আমরা নরমালি বলে থাকি ওমেগা টি, কিন্তু যখন আমার ওমেগাটা পরিবর্তনশীল হয়, পরিবর্তনশীল ওমেগা যদি হয়ে থাকে তখন থিটা ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ওমেগা ডিটি। সিমিলার ওয়েতে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়ালস টু, নরমালি কি জানি, নরমালি জানি আলফা টি, এরকম জানি, কিন্তু এভাবে না লিখে আমরা এভাবে বলতে পারি যে ডেল ওমেগা, ওমেগা আমরা নরমালি কি লিখি, ওমেগা নট প্লাস আলফা টি, এভাবে লিখে থাকি। কিন্তু আমাদেরকে যদি হচ্ছে যে একদম অ্যাকচুয়াল বের করতে হয় তাহলে আমরা এইভাবে বলতে পারি আলফা ডেল টি। ঠিক আছে, এভাবেও কিন্তু কাজটা করা যায়। বা আপনি এখানে বলতে পারেন যে ওমেগা মাইনাস ওমেগা নট ইজ ইকুয়ালস টু আলফা ডেল টি, 0 থেকে টি সময়ের মধ্যে। সো এই ছিল কিছু ফর্মুলা, যেই ফর্মুলাগুলো আমরা কম বেশ চ্যাপ্টার জুড়ে দেখে আসছি। বা রৈখিক বেগের ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি যে রৈখিক বেগের ক্ষেত্রেও এই সূত্রগুলো আমরা কাজ করতে পারি। যেমন আমরা বলতে পারি ভি হচ্ছে ডিডিটি অফ এস, এইটা বলা যায়, বা এখান থেকে বলা যায় এস হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, এইটা আমরা জানি। সিমিলার ওয়েতে আমরা যখন ত্বরণ বলবো, নর্মাল ত্বরণ, সেটা আসলে কি, এটা হচ্ছে ডিডিটি অফ ভি। আর এইটাকে যখন আমরা নর্মাল ফর্মে লিখবো তখন আমরা বলতে পারবো ভি মাইনাস ভি নট ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি। এই ফর্মেটে এই জিনিসটাকে বলা যায় 0 থেকে টি এর মধ্যে। সো এই তো এই টুকটাক সূত্রগুলো আমরা এখানে দেখে আসছিলাম। এবার আমরা চলে যাব প্রাস বা প্রজেক্টাইলে। সো প্রাস বা প্রজেক্টাইলে আমরা কি কি জিনিস দেখছিলাম একটু দ্রুত দেখে নিই। প্রজেক্টাইল বা প্রাস, ওকে, কে ফোন দিচ্ছে? তো প্রজেক্টাইল বা প্রাস, এইটা নিয়ে আমরা একটু যদি সূত্রগুলো দ্রুত মনে করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা সোফার যেটা দেখেছিলাম, লাইক এই দিকে একটা এক্স অক্ষ থাকতো, এই দিকে ওয়াই অক্ষ থাকতো, আর একটা বস্তুকে আমরা কি করতাম, একটা বস্তুকে আমরা এই রকম একটা অ্যাঙ্গেলে ছুঁড়ে মারতাম। এই অ্যাঙ্গেলটা থাকতো হচ্ছে থিটা নট, আমরা ভি নট বেগে এটাকে ছুঁড়ে মারতাম, ফলে সে আস্তে 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 এইভাবে যেতে 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 সেইভাবে পড়তো, বা সে এইভাবে যে পড়তো। সো কত দূর যে সে পড়তো এটাকে বলতাম আর। এটা কি ছিল, এটা ছিল হচ্ছে আনুভূমিক পাল্লা। এইটা ছিল আনুভূমিক পাল্লা। আর এইটা ছিল হচ্ছে এইচ ম্যাক্স। এইচ ম্যাক্স মানে কি, সর্বোচ্চ উচ্চতা। সো আমরা ভি সমান সমান মানে যে কোনো মুহূর্তে যখন আমাদের ভি নট বের করতে বলতো, ভি নট আসলে কত, ভি নট তো দেওয়া আছে, থিটা নট দেওয়া আছে, কিন্তু ভি নট এক্স যখন বের করতে বলতো সেটা অলওয়েজ কত হইতো, ভি নট কস থিটা নট। সিমিলার ওয়েতে ভি নট ওয়াই যখন বলতো সেটা হচ্ছে ভি নট সাইন থিটা নট।
যে কোনো মুহূর্তে যখন আমাদের এক্স অক্ষ বরাবর বেগ বের করতে বলতো সেটা অলওয়েজ ভি নট কস থিটা নট থাকতো, কারণ এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, এটা অলওয়েজ সেম ভি নট কস থিটা নট থাকে। আর ওয়াই অক্ষ বরাবর যখন বেগ বের করতে বলে, ওয়াই অক্ষ বরাবর কিন্তু ত্বরণ আছে, সো ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, এটা ছিল ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ ত্বরণটা তো নিচের দিকে, দ্যাটস ওয়াই মাইনাস দেওয়া লাগতো। এগুলো আমরা করে আসছি আগে ইনশাল্লাহ। সো এরপর আমাদের যেটা ছিল, যখন আমরা এরপরে সরণের সূত্রে যাই, সরণের সূত্রে এক্স অক্ষ বরাবর সরণ হয় অলওয়েজ ভি নট কস থিটা নট ইনটু টি। আর ওয়াই অক্ষ বরাবর যখন আমরা সরণ লিখতাম তখন আমরা কি লিখতাম, ভি নট সাইন থিটা নট ইনটু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, কারণ ভি নট সাইন থিটা নট উপরের দিকে, হাফ জি টি স্কোয়ার এটা জিটা নিচের দিকে কাজ করে। এরপর আমরা যে কোনো মুহূর্তে যখন বেগ বের করা লাগতো, বেগ বের করার কাজ ছিল আসলে যে কোনো মুহূর্তে ভি এক্স এবং ভি ওয়াই বের করে এভাবে কাজ করতাম। লাইক কোন একটা মোমেন্টে আমার এই দিক বরাবর ভি এক্স আছে, এই দিক বরাবর হচ্ছে ভি ওয়াই আছে, সো এদের লব্ধি এখানে ভি আছে, এখানে থিটা আছে, সো ভিটা এভাবে বের করতো, থিটাটা বের করতো কি হবে, ট্যান ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। এইভাবে আসলে এই জিনিসটা করা হইতো, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এই এই জিনিসপাতিগুলো তো এই জিনিসপাতিগুলো আমরা দেখলাম। ভি ওয়াই নট লিখি নাই না, লিখছি তো, ও হ্যাঁ, এই যে এই জায়গায় একটা ছোট্ট ভুল করেছিলাম, আমি থিটা ওয়াই নট লিখছি, এটা হচ্ছে ভি ওয়াই নট হবে, ভি ওয়াই নট, ভি ওয়াই নট। ওকে, ডান। সো আমরা এইটুকু পর্যন্ত জিনিসপাতিগুলো করে আসছি। আচ্ছা, এইবার এইবার আমাদের কি করা বাকি, ছোট্ট কয়েকটা জিনিস আরেকটু দেখে নিব। সেটা হচ্ছে আমরা এই জিনিসটা জানি, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ যে টাইম, সর্বোচ্চ যে মানটা থাকে সেটা হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। সর্বোচ্চ যে দূরত্ব আনুভূমিকভাবে পাড়ি দেয় অর্থাৎ আনুভূমিক পাল্লা, সেটা ছিল ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে উড্ডয়ন কাল, উড্ডয়ন কাল, উড্ডয়ন কাল যদি আমরা বলি 2v নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠার সময় এই টিটা থাকতো কি, ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। এই তো মোটামুটি এই সূত্রগুলো পর্যন্ত আমরা করে আসছি। আরেকটা ছোট্ট সূত্র আমি বলে দিই, স্পেশাল সূত্র এটা, ট্যান থিটা নট ইজ ইকুয়ালস টু 4h বাই আর। এটা অনেক সময় কাজে লাগে। সো এই তো প্লাস রিলেটেড যা যা সূত্র ছিল সব এখানে চলে আসছে। এটা যদি একটু মাথায় রাখেন তাহলে আপনাদের জন্য কাজ করা অনেকটুকুই ইজিয়ার হয়ে যাবে আমার বিশ্বাস। আর এখন আমরা ম্যাথে যাব। ম্যাথ করতে গেলে হচ্ছে যে আরো অনেক অনেক জিনিসপাতি আমরা দেখবো, জানবো, শুনবো ইনশাল্লাহ। তাহলে এই 3টা 4টা স্লাইড যা যা আমরা লিখলাম, আমরা একটু যদি কারো দরকার থাকে তাহলে হচ্ছে যে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি 3-4 সেকেন্ড করে ওয়েট করব। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। আরেকটা ছোট্ট জিনিস বলবো, এখানে সঞ্চার পথের সমীকরণটা লিখে দিলে মনে হয় ভালো হইতো। আমি একটু লিখে দিই, সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথের সমীকরণ। তো সেটা কিরকম ছিল, সেটা ছিল হচ্ছে y ইজ ইকুয়ালস টু x tan থিটা নট মাইনাস gx স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস ভি নট স্কোয়ার cos স্কোয়ার থিটা নট। এই তো এই হচ্ছে মোটামুটি সিনারিও। আমরা এটাও দেখে নিলাম। তাহলে আমাদের এখান থেকে করার মতো যা যা জিনিস সূত্রগুলো আমরা দেখে নিলাম। নাও আমাদের হচ্ছে রিয়েল লাইফ যে কাজগুলো করতে হবে সেটার দিকে আমরা যাচ্ছি। সেটা হচ্ছে প্রথম যেই সিকিউটা, এটা আসলে ডিআরএমসি রেসিডেন্সিয়াল মডেল কলেজে আসা একটা সিকিউ, আমরা এটা দেখব। এখানে বলতেছে আগে আমরা বাউন্ডারি সেট করি না, এটা বাউন্ডারি সেট করা হয়ে গেল। ফার্স্টেই গ নাম্বারে কোশ্চেনের দিকে খেয়াল করবেন, নিক্ষেপের 1 সেকেন্ড পর আপেলটির বেগ কত, এরকম কিছু একটা চাইছে। সো এক ব্যক্তি 40 মিটার দূরে একটি গাছের ডালে ঝুলে থাকা একটি বানরকে লক্ষ্য করে, তাহলে ফার্স্টে কি বলছে, এত মিটার দূরে একটি গাছের ডালে ঝুলে থাকা একটি বানরকে লক্ষ্য করে আনুমির সাথে এত কোণে এত বেগে একটি আপেল ছুঁড়ে মারলো, আপেলটি ধরার জন্য একই সময় কিছু একটা ঘটছে। আচ্ছা, 1 সেকেন্ড পর বেগ কত, তাহলে দেখেন জিনিসটাকে যদি চিত্রে আপনি অঙ্কিত করেন,
তাহলে ব্যাপারটা কিরকম হবে? আপনি 18 ডিগ্রি কোণে মারছেন, তাই না? ভি নট কত বেগে মারছেন? 32 বেগে মারছেন। তাহলে আপনাকে জিজ্ঞেস করছে কি 1 সেকেন্ড পর আপেলটার বেগ কত। এখন দেখেন সলিউশনে যদি আমরা যাই, আমাদের ভি এক্স 1 সেকেন্ড পর যে এক্স হবে সেটা তো কখনোই চেঞ্জ হয় না, এক্স অক্ষ আর বেগটা ফিক্স থাকে। তাহলে ভি নট কত? ভি নট হচ্ছে 32 কস কত ডিগ্রি? 18 ডিগ্রি। তাহলে এখান থেকে একটা মান বের হবে, আমরা মান বের করতেছি। তারপর ভি ওয়াই কত হবে 1 সেকেন্ড পর? সেটা হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। সো আমরা এই স্লাইডে কি দেখাইছিলাম? এটা ভুলে গেছি আমি। হ্যাঁ দেখাইছি। সো এখন দেখেন ভি নট কত ছিল? 32 সাইন 18 ডিগ্রি মাইনাস জিটি 9.8 ইন্টু কয় সেকেন্ড পর জানতে চাইছে? এই যে 1 সেকেন্ড পর কাহিনীটা জানতে চাইছে। সো 1। তাহলে এখান থেকে আমরা ভি ওয়াই পেয়ে যাব। নাও যে কোনো মুহূর্তে বেগ পেতে হলে আমাকে কি করতে হয়? রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এখান থেকে ভি বের হয়ে যাবে। এবং বুঝতেই পারতেছি আমাদের এই দিক বরাবর যদি ভি এক্স হয়, এই দিক বরাবর যদি আমার ভি ওয়াই হয়, তাহলে এই দিক বরাবর আমার ভি হবে এবং তার কারেসপন্ডিং একটা থিটা থাকবে। সো আমাকে যখন থিটা বের করতে বলবে, থিটা আসলে কি আসবে? tan ইনভার্স ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স, এইটা থাকবে। সো আমরা দেখবো এটা কত আসে। সো ক্যালকুলেটর তো আমার সামনে, আচ্ছা একটা মিনিট, এখানে দেখি আমাদের কত আসে। ভি এক্স আসে হচ্ছে ভি নট 32 ইন্টু কজ 18, এইটা চলে আসছে 30.43 মিটার পার সেকেন্ড। ওকে, এইটা একটা আসলো। তারপর আমাদের যেটা আসে সেটা হচ্ছে 32 সাইন 18 মাইনাস 9.8, তাহলে এটা আসে হচ্ছে 0.088 মিটার পার সেকেন্ড। সো দ্যাট ইজ ভি ওয়াই। ভি এক্স পাইলাম, ভি ওয়াই পাইলাম, এটাকে বিতে সেভ করলাম। নাও রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যদি আমরা করি আমাদের চলে আসছে 30.434 মিটার পার সেকেন্ড। দ্যাট ইজ আমার ভি এর মান বের করলাম। এবং অ্যাঙ্গেলটা যদি আমরা বের করতে চাই tan ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স, সো আমার চলে আসে 0.16 ডিগ্রি। সো বেগ বের করতে বলছে, বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, মান এবং দিক দুইটাই বের করা লাগবে। দুইটা বের করে এরকম দিয়ে দিলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এইখান থেকে আমরা এখান থেকে হচ্ছে আমরা কাজ করে ফেললাম। ঠিক আছে, ডান ডান। আচ্ছা, তাহলে আমাদের এই প্রবলেমটা শেষ, এই সিকিউটা শেষ। আমাদেরকে বলছে 1 সেকেন্ড পরে বেগ কত। আমাদের ভি নট আদি বেগটা দেওয়া আছে 32, এই 18 ডিগ্রি ছিল হচ্ছে আমার থিটা নট। সো যেহেতু আমার এই দুটা জিনিস দেওয়া আছে, আমি এখান থেকে ভি এক্স বের করতে পারবো 1 সেকেন্ড পর বেগ কত আনুমানিকভাবে, ভি ওয়াই বের করতে পারবো 1 সেকেন্ড পর ওয়াই অক্ষ আর বেগ কত। জাস্ট ভি কস ইউ প্লাস এটি সূত্রেই চিহ্ন সহ বসাইলাম। তারপর রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার থেকে ভি বের করলাম, তারপর থিটা বের করে ফেললাম। এইভাবে এই টাইপের প্রবলেম সলভ করা যায় এবং আমি করে ফেললাম। ডান। ওকে, আচ্ছা তাহলে এরপরে আমরা ঘ নাম্বারে আসি। বলছে ভূমি থেকে গাছের ডালটির উচ্চতা 13 মিটার হলে বানরের পক্ষে আপেলটি ধরা সম্ভব হবে কিনা বিশ্লেষণ করো। সো আমরা এই টাইপের একটা প্রবলেম একাডেমিকে করছিলাম। ও আচ্ছা, এটা আমার নাম্বার দিতে ভুলে গেছি। সো মোস্ট প্রবাবলি আমরা লাস্ট দিন কত পর্যন্ত শেষ করছিলাম? P79। সো দিস ইজ P80, দ্যাট ইজ P80। সো এর পরেরটা তাহলে কত হবে? P81। সো P81। সো নাম্বারিং করাটা একটা সুবিধা আছে যে আমাকে অনেক সময় অনেকে পার্সোনালি মেসেজ দেয় বা হচ্ছে আমাদের গ্রুপে অনেকে জিজ্ঞেস করে যে ভাই ওই অঙ্কটা কি হবে, ওই অঙ্কটা কি হবে। বাট অঙ্কটা যদি আসলে নাম্বার থাকে যে ভাইয়া হ্যাঁ ক্লাসে এত নাম্বার অঙ্কটা কি হবে, ভাই 46 নাম্বার অঙ্কটা বুঝি নাই, ভাইয়া 73 নাম্বার অঙ্কটা কিরকম ছিল, তাহলে আসলে ব্যাপারটা ইজিয়ার হয়। বা আপনার জন্য হয়তো রিভাইজ করার সময় ধরেন আপনি এই চ্যাপ্টারটা করে গেলেন, 3 মাস পর আপনার বা হচ্ছে 2 মাস পর আপনার হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম বা 6 মাস পর আপনার ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম, তখন মনে হয় যে আচ্ছা পুরো চ্যাপ্টার তো এত কিছু রিভাইজ দেওয়ার সময় নেই, শুভ ভাই যে অঙ্কগুলা দেখাইছিল অঙ্কগুলা একটু চোখ বুলা যায়, অঙ্কগুলা পারা মানে তো আসলে ওই চ্যাপ্টারটা পারবো। সো আপনি হয়তো একাডেমিকে ক্লাস করার সময় রেখে রাখছেন আচ্ছা শুভ ভাই হচ্ছে 80টা অঙ্ক করাইছিল, 80টা অঙ্কের মধ্যে আপনি বেছে 15টা অঙ্ক বের করলেন যে 15টা অঙ্ক একদম মার্কা মারা ঝাঁকা ঝাঁকা অঙ্ক,
এই 15টা অঙ্ক পারলে আসলে আমি বাদবাকি পুরো চ্যাপ্টার সবকিছুই পারবো। সো আপনি ওইটা নোট করে ফেললেন। তো জাস্ট পরীক্ষার আগের দিন যাওয়ার আগে আপনি একাডেমিক এই ক্লাস অ্যানোটেটেড পিডিএফ থেকে ওই 15টা অঙ্ক বাছাই করে আপনি দেখে নিলেন। তখন কিন্তু আপনার জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে। বাট গোছানো না থাকলে পরীক্ষার আগের রাতে আপনি পুরো হারায় যাবেন যে কি করব না করব, বই পড়বো, ক্লাস লেকচার দেখবো, কি করব? আপনার অগোছানো থাকলে সমস্যা। সো যখনই যেই চ্যাপ্টার পড়েন একটু কষ্ট করে 0.5 ঘন্টা 1 ঘন্টা বেশি এফোর্ট দিয়ে ওইটার নোটটা সুন্দরমতো গুছায় রাখেন এবং কোন ম্যাথ গুলো আপনি হচ্ছে মানে স্পেশালি আপনাকে ভাবতে শিখাইছে, চ্যাপ্টার বুঝতে শিখাইছে যে কয়টা অঙ্ক মনে হয়েছে যে হ্যাঁ, এই টপিকের জন্য এই 2টা অঙ্ক করলেই আসলে চ্যাপ্টার টপিকটা কভার হয়ে যায়। এরকম প্রতিটা টপিকের নিশ্চয়ই কিছু অঙ্ক থাকবে। বা আমি হয়তো এখানে 100টা অঙ্ক করাইলাম, ধরলাম আনুমানিক। এর মধ্যে তো 20টা অঙ্ক থাকবে যে 20টা অঙ্ক দিয়ে আপনি আসলে পুরো চ্যাপ্টারের থিওরি মাথায় নিয়ে ফেলতে পারেন। সো ওই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে আপনার থাকা লাগবে। হ্যাঁ? তাহলে আপনার জন্য ইজি হবে। অনেকেই কমেন্ট করছেন ভাইয়া আ আহ ভাইয়া আমি যদি আবার পি এর ম্যাথ গুলো করি ভালো হবে না? হ্যাঁ, আপনি পি এর ম্যাথ গুলো করতে পারেন। সৈকত দাস বলছে ভাই আমি যদি আবার পি এর ম্যাথ গুলো করি ভালো হবে কিনা? আপনি পি ১ থেকে শুরু করে ৮১ পর্যন্ত ম্যাথ গুলা করার অর্থ আপনি সবগুলো থিওরি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? ওকে, সো আমরা এইটা নোট করা লাগবে কিনা? এটা নোট করতে গেলে প্রশ্নটি করতে গেলে অনেক সময় লাগবে। এটা আপনার নোট করার দরকার নেই। আপনি জাস্ট P81 লিখে আপনি সলভ করা শুরু করেন। তাহলেই হবে। তাহলে আপনি P81 তো আপনি annotated পিডিএফ থেকে বুঝবেনই সিকিউরটা। আপনার যদি সময় থাকে পরবর্তীতে আপনি এটা একটা জায়গায় খালি রেখে যেয়ে পরবর্তী ক্লাস লেকচার থেকে বা annotated পিডিএফ থেকে এটা দেখে নিলেই হয়ে যাবে। এবার আসেন। বলছে কি ভূমি থেকে গাছের ডালটির উচ্চতা এত মিটার হলে বানরের পক্ষে আপেলটি কি ধরা সম্ভব হবে কিনা? সো আমাদেরকে বুঝতে হবে যে সিনারিওটা আসলে এখানে কিরকম? আমরা একটা কাজ করি দেখেন ধরা যায় কিনা। এখানে একটা গাছ ছিল। এই হচ্ছে একটা গাছ। ঠিক আছে? গাছের ডাল থেকে এই একটা বানর এভাবে হচ্ছে ঝুলে আছে। এটা ধরেন মানুষের মতোই মনে হচ্ছে বাট এটা মানুষ না, এটা হচ্ছে বানর। বলে দিছে এইটুকু হাইট হচ্ছে 13 মিটার। এইটুকু হাইট কত বলছে? 13 মিটার। এইখান থেকে হচ্ছে ছোড়া হইছে। কত বেগে? 32 মিটার পার সেকেন্ড। কত কোণে? 18 ডিগ্রি কোণে। কতটুকু দূরত্বে? 40 মিটার দূরত্বে। এবার বলছে আপেলটি ধরার জন্য একই সময়ে বানরটি তার অবস্থান থেকে মুক্তভাবে নিচে পড়তে শুরু করলো। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যেই মুহূর্তে 32 বেগে 18 কোণে আপেলকে ছুঁড়ে মারছি, ঠিক ওই মুহূর্তেই বানরটা এটাকে লুফে নেওয়ার জন্য সে হচ্ছে ডাল ছেড়ে দিছে। তাহলে ঘটনাটা কি ঘটবে দেখেন? ঘটনাটা যেটা ঘটবে এটা তো এইভাবে ছুঁড়ে মারলে এভাবে সোজা চলে যাবে না। এটা হয়তো এইভাবে যে আঘাত করবে। আর বানরটাও কি এই সময় কিছু দূর হয়তো সে নিচে পড়বে। বানর কতদূর নিচে পড়ে এটাকে এইচ বললাম। আর আপেলটা যে কতটুকু হাইটে আঘাত করে এটাকে ওয়াই বললাম। যদি এইচ প্লাস ওয়াই 13 মিটার হয় তাহলে হচ্ছে ওই যে আমরা এরকম একটা অঙ্ক করছিলাম না যে বানরকে গুলি করলে বানর মরবে কিনা, এরকম একটা অঙ্ক ছিল। তো ওই টাইপেরই একটা অঙ্ক, ওই অঙ্কটারই একটা রিমেক ভার্সন যে যদি এইচ আর ওয়াই এর সমষ্টি কাটায় 13 মিটার হয় দ্যাট মিনস অবশ্যই বানরটা আপেলটাকে ধরতে পারবে। সো আমাদের এখন ওয়াই বের করতে হবে আর এইচ বের করতে হবে। তাহলে চলেন ফার্স্টে আমরা একটু ওয়াইটা বের করে নিই। y is equals to আমরা কি করতে পারি? x tan theta naught minus gx square divided by twice v naught square cos square theta naught। এখন দেখেন আমরা x তো জানি 40 মিটার ডিস্টেন্সে সে কতটুকু হাইটে থাকবে সেটা আমাকে বের করতে হবে। tan theta naught, theta naught কত? 18, এটাও আমরা জানি। আচ্ছা, মাইনাস 9.8 ইন্টু 40 স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস ইন্টু ভি নট কত ছিল? 32 ছিল ইন্টু কজ স্কোয়ার 18 ডিগ্রি। সো এইখান থেকে আমি ওয়াইটা বের করে ফেলতে পারবো। আমি দেখবো ওয়াই কত আসে। ফোর পয়েন্ট ফাইভ থ্রি, ওয়াই আসে হচ্ছে 4.53 মিটার। আরো আছে দশমিকের পর অনেকগুলা সংখ্যা, আমি আর এত লিখলাম না, এত লেখার সময় কই বলেন। আমি এটাকে বরং ক্যালকুলেটরে এতে সেভ করে রাখলাম। আচ্ছা,
এইবার আমরা কি নির্ণয় করব? এইবার আমরা নির্ণয় করব হচ্ছে এইচ কত, সেটা বের করব। এখন এইচ বের করতে হলে আমাকে তো আগে বের করতে হবে যে ও এখান থেকে এখানে পৌঁছাইতে কতটুকু সময় লাগছে। সো এইটার জন্য যে টাইমটা লাগে সেই টাইমটাকে আমি টি ধরলাম। সো এখন আমরা সেকেন্ড কাজ যেটা বলতে পারি, এক্স ইজ ইকুয়ালস টু ভি নট কস থিটা নট ইন্টু টি। তাহলে এখান থেকে এক্স কত? এক্স ছিল 40 মিটার, কত বেগে যাচ্ছিল? 32 কস 18 ইন্টু টাইম টি। তাহলে এখান থেকে আমার টাইমটা বের হয়ে যাবে। দেখি আমার টাইমটা কত আসে। সো আমার 40 ডিভাইডেড বাই কত ছিল? 32 কস 18। ওকে, তাহলে এখান থেকে 1.314 এত সেকেন্ড। সো এই টাইমটা আমি বের করে ফেললাম। আচ্ছা, এই দুটা বের হয়ে গেল, এটাকে আমি বিতে শিফট করলাম, বিতে সেভ করলাম। এইবার আমার লাস্ট কাজ যেটা এইচ, এই বানরটা ওই যেইটুকু সময় লাগছে আপেলটা এখান থেকে এখানে পৌঁছে যতটুকু সময় লাগছে ততটুকু সময়ে বানরটা কতটুকু নিচে পড়ছে। সো ওর তো ভি নট টি প্লাস হাফ জি টি স্কোয়ার, তাই না? এখন ওর তো ভি নট তো স্থির অবস্থা থেকে ছেড়ে দিছে। তো কেন এখানে প্লাস, কেন মাইনাস না? কারণ সরণটাও নিচের দিকে, তার ত্বরণটাও নিচের দিকে, দ্যাটস ওয়াই দুইটাই প্লাস। 9.8 ইন্টু 1.314 যেই টাইমটা আসছে সেই টাইমটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমি এইচ এর একটা ভ্যালু পাবো। দেখি কত আসে। হাফ ইন্টু 9.8 ইন্টু বি স্কোয়ার। তো আমার চলে আসছে 8.46 এত মিটার। দশমিকের পর আরো অনেকগুলো সংখ্যা আছে। এইবার আমাকে সব থেকে ইম্পর্টেন্ট কাজটা করতে হবে। নাও আমার যেটা করতে হবে, ওয়াই প্লাস এইচ দুইটা যোগফল করব। সো দুইটা যোগফল আমি করব। আমি এইটাকে সি তে সেভ করলাম, দ্যাট মিনস আমাকে করতে হবে এ প্লাস সি। এ প্লাস সি ইজ ইকুয়ালস টু 12.996 এত মিটার, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি কত? 13 মিটার। ওকে, তাহলে দেখেন 13 মিটার চলে আসছে, মানে 12.996, মানে কি অলমোস্ট 13 মিটার। তো যদি আমার এই এইচ এবং ওয়াই এর সমষ্টি 13 মিটার হয়, তার অর্থ কি জানেন? তার অর্থ হচ্ছে যেই মুহূর্তে আপেলটা তো এখান থেকে ছুটছে, আপেলটা যেই মুহূর্তে 40 মিটার দূরে এই গাছের কাছে পৌঁছাইছে, ওই মুহূর্তে বানর এইচ পরিমাণ নামছে। এবং এই দুটার সমষ্টি 13 মিটার হওয়ার অর্থ হচ্ছে যখন এই আপেলটা এইখানে যে আঘাত করছে ততক্ষণে ওই বানরটা ঠিক ওইটুকু পরিমাণ নেমে একদম কাটা কাটা আপেলের পজিশনে আসছে। তার মানে ধরেন ব্যাপারটা এরকম, এইখানে ধরেন বানরটা ছিল, এদিক থেকে আপেলটা আস্তে 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 এইভাবে নেমে একসাথে। তো যখন বানরটা এসে পৌঁছাইছে তখন আপেলটাও এসে এখানে পৌঁছাইছে। তার মানে কি ও ক্যাচটা ধরতে পারবে। এই হচ্ছে অ্যান্সার। একজন কমেন্ট করছে এমসিকিউ ক্লাস কি হয়েছে কিনা। না, এমসিকিউ ক্লাস এখনো হয় নাই। নেক্সট সপ্তাহে শুক্রবারে সকালে বা দুপুরে কোন একটা সময় এমসিকিউ ক্লাসটা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, এসএস জে জে মানে কি ভাইয়া? কোথায় এসএস দেখলেন, কোথায় জে জে দেখলেন? কি কমেন্ট করেন বুঝলাম না। ওকে, সো আমরা তাহলে এই প্রবলেমটা ডান। 81 নাম্বার প্রবলেম আমার শেষ। তো মাঝখানে ভাইয়া জাস্ট 1 মিনিটের একটা বিরতি নিচ্ছি। আমার চোখের চশমা আছে কিন্তু আমার ইয়াটা ভুলে রেখে আসছি, জার্সিটাও পরা হয় নাই। একটা মিনিট, জাস্ট 1 মিনিট ব্রেক, জাস্ট 1 মিনিট ভাই, আসতেছে।
আমি 1 মিনিটের মধ্যে ফেরত আসতে পারছি। ওকে, ওকে, ডান। তো আমরা আমাদের পরের প্রবলেমে চলে আসবো। আমি আপনার জন্য 2-1টা জিনিস নোট করে আনছিলাম, ওটাও একটু দেখাই দেবো ইন দ্য মিন টাইম, যদি সুযোগ পাওয়া যায় আর কি। ওকে, সো আমরা 81 নাম্বার প্রবলেম শেষ। এবার আমরা সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, বেশ ভালো একটা কলেজ। এই কলেজ থেকে কেউ আছেন কিনা একটু একটু কমেন্টে জানায়েন। আমরা এখান থেকে একটা অঙ্ক দেখতেছি, সেটা হচ্ছে আমাদের জন্য P82 আমরা 82 নাম্বার প্রবলেমে মুভ করতেছি। ওকে, সো আমাকে বলতেছে এত মিটার পরিধি, তার মানে কি টুয়াইস পাই আর, এটা দেওয়া আছে। এই বৃত্তাকার মাঠের কেন্দ্রে পিলারের উপর দাঁড়িয়ে সবুজ আঙ্গুলে, সবুজ একটা লোকের নাম, একটা বালকের নাম, সেই কি হচ্ছে আঙ্গুলে এত মিটার দৈর্ঘ্যের এল দেওয়া আছে, একটি সুতার এক প্রান্ত বেঁধে অপর প্রান্তে এত গ্রাম ভরের, তার মানে এম দেওয়া আছে, একটি বস্তু সংযুক্ত করে এত বেগে ঘোরাচ্ছে। আচ্ছা, ভূমি থেকে ওই যে টাওয়ারটা ছিল বা ওই পিলারটা ছিল সেটার হাইট দেওয়া আছে, বস্তুটার কেন্দ্রমুখী বল বের করতে বলছে। বস্তুটা কি বের করতে বলছে? কেন্দ্রমুখী বল বের করতে বলছে। তো এই অঙ্কটার একটা চিত্র, আমরা যদি চিত্র ফার্স্টে একটু মাথায় কল্পনা করে নিতে পারি, তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হবে। দেখেন সিনারিওটা আসলে কি বলছে, আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের। আচ্ছা, তো ধরেন এইটা একটা মাঠ, এটা একটা গোলাকার বৃত্তাকার মাঠ কিছু একটা। তো এইখানে একটা একদম মাঠের কেন্দ্রে একটা পিলার আছে। কি বলছে? একটা পিলার। ওকে, এই পিলারটার হাইট দেওয়া আছে কোশ্চেনে, এই হাইটটা হচ্ছে 10 মিটার। আচ্ছা, সো তারপর যেটা বলছে এইটার চারপাশে একটা সুতার সাহায্যে, এইটার চারপাশে একটা সুতার সাহায্যে বৃত্তাকার ভাবে ওকে, ঘুরতেছে কত বেগে? 30 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, ব্যাপারটা কি তাহলে বলছে যে আমাদের এইরকম একটা মাঠ, এই মাঠটার পরিধি বলা আছে টুয়াইস পাই আর ইজ ইকুয়ালস টু 270 মিটার। এই পরিধির মাঠের একদম কেন্দ্রে একটা 10 মিটার উঁচু পিলার আছে। পিলারের উপরে একজন মানুষ, নাম হচ্ছে সবুজ, সে 0.5 মিটার রেডিয়াস, এই দূরত্বটা হচ্ছে 0.5 মিটার। এই ব্যাসার্ধের একটা সুতা সাহায্যে, এত দৈর্ঘ্যের একটা সুতার সাহায্যে 5 গ্রাম ভর একটা বস্তুকে এভাবে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে। এখন যদি আমরা আসি যে ভাইয়া গয়ের সলিউশন যদি আমরা দেখতে চাই, আমরা কি জানি কেন্দ্রমুখী বল এফসি সেটা হচ্ছে কত? mv স্কয়ার ডিভাইডেড বাই আর। কতটুকু ভরের বস্তু? 5 গ্রাম ভর, সো 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ভি কত বেগে তাকে ঘোরাচ্ছি? 30, ডিরেক্টলি দেওয়াই আছে, ডিভাইডেড বাই আর। কত ব্যাসার্ধের পথে তাকে ঘোরাচ্ছি দেখেন তো, আমরা কিন্তু এই ব্যাসার্ধটার পথে ঘোরাচ্ছি না, তাকে হচ্ছে সুতার যে দৈর্ঘ্য ওই ব্যাসার্ধের পথে তাকে ঘোরাচ্ছি, কারণ সুতার প্রান্তে রেখে তাকে ঘোরানো হচ্ছে। তাহলে সেটার ব্যাসার্ধ কত? 0.5। তাহলে এখানে হবে হচ্ছে 0.5। সো আমরা পুরোটা করব, আমি অলরেডি করছি, এই জন্য খাতাটা নিয়ে আসা যেন আমাদের টাইমটা সেভ হয়। mv স্কয়ার বাই আর আমাদের আসে 9 নিউটন, পুরোটা আসে 9 নিউটন। এখান থেকে এফসি বা কেন্দ্রমুখী বল, যেটা 9 নিউটন চলে আসে। যারা আমার সাথে করতেছেন তারা একটু করে আমাকে জানান 9 নিউটন আসে কিনা সবার। সবুজ উচ্চতা বিবেচনায় নেওয়া হয়নি, কিছু যদি বলা না হয় তাহলে সবুজের উচ্চতা বিবেচনায় নিব না, কারণ ও যদি ওর উচ্চতা বিবেচনায় নিতাম তাহলে তো একটা হাইট কনসিডার করতে হতো, এটা তো অবশ্যই কোশ্চেনে বলা থাকবে। যেহেতু বলা নাই তাহলে আমাকে বুঝতে হবে যে পিলারটা সহ, মানে এমন একটা ভাবেই হয়তো সবুজ দাঁড়ায় আছে পিলারের উপরে, যে সবুজের হাইট পিলারের হাইট দুইটাকে মিলাই হচ্ছে আমার এই যে 10 মিটার হাইট, এটাকে কনসিডার করতে হচ্ছে। ঠিক আছে, ওকে। সো এরপর দেখেন আমরা পরের যে প্রবলেমটাতে যাব। এটা ছিল আমাদের 82, তারপর আমাদের নামাজের সময় 5টা 15, আর এই প্রবলেমটা করে আমরা নামাজের ব্রেকে যাব।
তো আমরা এখন যাচ্ছি হচ্ছে P83, আগেরটা ছিল 82, তো P83। ওকে, সো আমরা 83 নাম্বার প্রবলেমে চলে আসছি। আচ্ছা, এটা তো এইভাবে হবে না। P83, সো আমাদের এখানে কি বলতেছে একটু আমরা খেয়াল করি। আমাদের বলতেছে সুতাটি ছিঁড়ে গেলে বস্তুটি বৃত্তাকার মাঠের ভিতরে পড়বে কিনা নাকি বাইরে পড়বে, সেটা হচ্ছে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। সবুজ বলছে ভাই আমার নাম। আচ্ছা ঠিক আছে সবুজ, আপনি আজকে সেলিব্রিটি হয়ে গেলেন, আপনার নামে অঙ্ক করা হচ্ছে। সো আমরা যেটা বুঝবো এখন, এই তো হচ্ছে আমার সেই সিনারিওটা, তাই না? এখানে মাঝখানে একটা এরকম পিলার ছিল, পিলারের চারপাশে এরকম একটা সুতার সাহায্যে বস্তু ঘুরতেছে। এখন এখান থেকে যখন একটা বস্তু ছিটকে যাবে, কত বেগে ছিটকাবে? 30 মিটার পার সেকেন্ড বেগে যখন সে ছিটকাবে, তখন সে কি আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস হবে। একটা বস্তু কিন্তু আনুভূমিকভাবে ঘুরানো হচ্ছিল, কতটুকু হাইটে? ওর হাইটটা ছিল হচ্ছে 10 মিটার। আর আমরা জানি এইটুকু যদি রেডিয়াস আর হয় তাহলে টুয়াইস পাই আর, এটা ছিল কত? 270। বা এখান থেকে আমরা এই রেডিয়াসটা বের করতে পারি কত হয়। সো আমরা যদি একটু করি, আমার এখান থেকে বের করছিলাম রেডিয়াস কত জানি ছিল 42.97, রেডিয়াস ছিল হচ্ছে 42.97 এত মিটার। ওকে ঠিক আছে, এইবার তাহলে চলেন আমরা একটু কাজ করি। এখন দেখেন আমরা যখন এইরকম বৃত্তাকার পথে একটা বস্তুকে ঘোরাচ্ছি, কোন একটা পয়েন্টে লাইক এইভাবে একটা বস্তু ঘুরতেছে, এখন এইখান থেকে ঘোরার সময় কোন একটা পয়েন্টে যদি সে ছিটকে যায়, ঠিক আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, বা এই পয়েন্ট থেকে যদি সে ছিটকে যায়, যেভাবে বৃত্তাকার পথে ঘুরে আসতেছিল, এখানে সুতা ছিঁড়ে গেছে, তখন সে কি আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস আকারে এভাবে পড়বে, এইভাবে পড়বে। এখন আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসটার আনুভূমিক বেগটা Vx দেওয়া আছে হচ্ছে 30, ওয়াই অক্ষ বরাবর তার বেগ 0। সো আমরা সলিউশনে ফার্স্টেই যে কাজটা করব সেটা হচ্ছে Vy0, সেটা কিন্তু 0 ছিল। এখন তাহলে উপর থেকে তার মাটিতে নামতে কতটুকু সময় লাগবে সেটা যদি আমরা চিন্তা করি। সো উই নো স্থির অবস্থা থেকে যদি ছেড়ে দেওয়া হয়, ওয়াই অক্ষ বরাবর স্থির ছিল, তখন h ইজ ইকুয়ালস টু হাফ gt স্কয়ার, বা t হচ্ছে √ওভার টুয়াইস h ডিভাইডেড বাই g। আমাদের এখানে h কত? আমাদের এখানে হচ্ছে 10 মিটার হাইট এসে আছে, ডিভাইডেড বাই g তো জানি 9.8। এখান থেকে সলভ করলে আমার t এর ভ্যালু চলে আসবে, আমি ভুল না করে থাকলে t এর ভ্যালু আসে 1.42 সেকেন্ড, 1.42 এত সেকেন্ড। তার মানে এত সেকেন্ড পর ওইটা কোথায় পৌঁছাবে? মাটিতে পৌঁছাবে। এখন এই একটুক সময়ে সে এই যে এখান থেকে ছুটছে, কত দূরে যে সে পড়বে সেটা আমাদেরকে কনসিডার করা লাগবে। ধরলাম আমার এইখান থেকে সে ছিটকে এখানে যায় পড়ছে ধরলাম। সো এইখানে সে কতটুকু ডিস্টেন্সে যায় পড়ছে, এটাকে ধরলাম এক্স। ঠিক আছে, ধরলাম সে এক্স। এখন আমরা এই এক্সটা বের করব। নাও এক্স যদি বের করতে হয়, সূত্র কি? ভি নট cos থিটা নট ইন্টু টি। তো ভি নটটা কত ছিল? 30। কত ডিগ্রি ছিল? সে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাস, সো 0 ডিগ্রি। টি আমরা বের করলাম 1.42। তাহলে এইখানে আমাদের চলে আসতেছে এক্স এর ভ্যালুটা 42.857, 42.857 এত মিটার। ওকে, তাহলে আমরা এক্স বের করে ফেললাম, গুড নিউজ। এখন দেখেন সে কিন্তু অলরেডি বৃত্তাকার পথের কতটুকু ডিস্টেন্সে ছিল, আমরা যদি একটু কনসিডার করি, লাইক ব্যাপারটা কিরকম। সে কেন্দ্র থেকে অলরেডি 5 মিটার দূরে ছিল, কারণ সুতাটার দৈর্ঘ্য তো 0.5 মিটার। আর ওই 0.5 মিটার থেকে আরো কত দূর যে পড়লো? 42.857। তাহলে পিলার থেকে মোট দূরত্ব, অতএব পিলার থেকে মাটিতে যে বিন্দুতে পড়বে তার দূরত্ব, সেটা কত হবে? 0.5 এর সাথে 0.5 এর সাথে এইটা যুক্ত হবে, 42.857। 42.857, তো এটা কত আসে? এটা করলে মোস্ট প্রবাবলি
43.35 43.35 এত মিটার এইটা আসে। এখন দেখেন সেন্টার থেকে সে অলরেডি বা পিলার থেকে সে অলরেডি 0.5 মিটার দূরে ছিল এবং ওই 0.5 মিটার দূর থেকে সে আরো কতটুক দূরে যেয়ে পড়লো 42.857, তার মানে টোটাল সে 43.35 মিটার দূরে যেয়ে পড়তেছে পিলার থেকে। আর এই যে রেডিয়াসটা পিলার থেকে ওই বৃত্তাকার মাঠ, সেটা যে রেডিয়াসটা সেটা ছিল 42.97। তাহলে আমার যদি 42.97 এর আগে যদি সে পড়তো তাহলে মাঠের ভিতরে পড়তো। যেহেতু 43.35 গ্রেটার দেন 42.97, সেহেতু মাঠের বাহিরে পড়বে, সেহেতু মাঠের বাহিরে পড়বে, সেহেতু মাঠের বাহিরে পড়বে। এই হচ্ছে আমার পুরো জিনিসটার সামারি। ঠিক আছে, তাহলে আমরা পুরো ম্যাথটা একটু আরেকবার একটু রিভিউ করি যে ভাইয়া আমার কি হয়েছে কেন হয়েছে আমরা একটু দেখব। তার আগে একটু এই চিত্রটা আমি এখানে অল্প স্পেসের মধ্যে করতে পারি নাই, আমি একটু বড় স্পেস নিয়ে চিত্রটা ব্যাখ্যা করি, নামাজের বিরতিতে যাব। এই হচ্ছে আমার মাঠ। ঠিক আছে, এবার আমি একটু স্বাধীনতা নিব, আমি স্বাধীনতাকে আমি সেই মুক্ত বালক। আচ্ছা এই তো এইখানে আছে সেই 10 মিটার উঁচু জিনিসটা। ওকে, এই হচ্ছে আমার 10 মিটার। আচ্ছা, এইখানে ছোট্ট করে আমি যদি একটু আঁকি, আচ্ছা এটা আমি খালি হাতেই আঁকি, ওইভাবে হবে না। আচ্ছা এইটুকু, সো এইটুকু ছিল আসলে 0.5 মিটার, এইটুকু ডিস্টেন্স 0.5 মিটার। সো এই যে এই বস্তুটা ধরেন এই পয়েন্টে ছিল, এই পয়েন্টে সে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হইল। এইখান থেকে সে কতটুকু দূরে যেয়ে পড়ছে, এইখান থেকে সে কতটুকু দূরে যেয়ে পড়ছে, এই যে এই ডিস্টেন্সটা, এই যে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। অলরেডি কি সে 0.5 মিটার ডিস্টেন্সে আছে না, কারণ সে তো যেখানেই থাকুক না কেন এই সুতার প্রান্তে আছে, সুতাটা যদি 0.5 মিটার হয় তাহলে তো অলরেডি সে পিলার থেকে 0.5 মিটার দূরে আছেই। আরো এক্সট্রা তাকে এক্স পরিমাণ ডিস্টেন্স পাড়ি দিয়ে প্রাস আকারে সে আণবিক যে দূরত্ব পাড়ি দেয় ওইটা বের করলাম। এই দুটাকে যোগ করলে কি টোটাল ডিস্টেন্সটা হবে পিলার থেকে। আর পিলার থেকে এই বৃত্তাকার মাঠের ডিস্টেন্স কত, পিলার থেকে এই বৃত্তাকার মাঠের এই টোটাল ডিস্টেন্সটা আমরা বের করছিলাম, কত ছিল 42.97। তাহলে এক্স প্লাস 0.5, এক্স প্লাস 0.5 গ্রেটার দেন 42.97 হলে মাঠের বাইরে পড়বে। এবং এই কাহিনীটাই কিন্তু ঘটছে, এই কাহিনীটাই ঘটছে যে আমাদের পিলার থেকে আমরা যখন 0.5 মিটার ডিস্টেন্স থেকে বের করছি যে কতটুকু সময় লাগবে মাটিতে পড়তে সেটা বের করলাম, ওয়াই অক্ষ আদিবেগ 0 ছিল, ওইখান থেকে আমরা বের করছি যে টাইমটা 1.42 সেকেন্ড, ওইটুকু সময় এক্স অক্ষে কতটুক যায় সেটা বের করছি। আগে থেকেই 0.5 মিটার দূরে ছিল পিলারের, আরো একটু দূরে যায় পড়ছে, টোটাল 43 পয়েন্ট সামথিং দূরে যায় পড়ছে। মাঠটা ছিল 42.97 পর্যন্ত, তার থেকে দূরে যায় পড়ছে, মানে মাঠের বাইরে যেয়ে বলটা পড়ছে। এই হচ্ছে পুরো ম্যাথটা। আই গেস আমরা বুঝতে পারছি সবাই। এই স্লাইডটা অনেকে দেখতে চাচ্ছিলেন, এই স্লাইডটা আমি রেখে যাচ্ছি। এখন হচ্ছে নামাজ বিরতি। কত মিনিট দিব? 21 বাজে, 5:21 থেকে 5:35। ওকে।
আসসালামু আলাইকুম সবাইকে। আমরা নামাজের বিরতির পর আবারও সকলকে ক্লাসে ওয়েলকাম করতেছি। তো আমরা বেশি প্রবলেম করতে পারি নাই। আজকে দিনে 4টা সিকিউর ম্যাথ পড়লাম, মানে 2টা সিকিউর করলাম। তো পরের অঙ্কগুলো নিয়ে আমরা কাজ শুরু করব, যেহেতু অনেক অল্প পড়া হয়েছে। ফার্স্টে দুটো রিভিউ কথাবার্তা বলতে দেরি হয়ে গেছে, নামাজের বিরতি ছিল মাঝখানে। আমি কথা না বলে একেবারে ডিরেক্টলি ম্যাথে চলে যাচ্ছি। অনেকে সালাম জানাচ্ছেন, আজকে শুরুতেও সালাম জানাচ্ছেন, রিপ্লাই দেওয়ার সুযোগই পাইনি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, তো আমরা কাজ কাজ আবার শুরু করে দিই। আমাকে বলা হচ্ছে চিত্রে ইএফ এর মান কত নির্ণয় করতে হবে। তো ইএফ কতটুকু? ইএফ হচ্ছে এই যে এইটুকু ডিস্টেন্সের মান আমাকে বের করতে হবে। আচ্ছা, এখন আমাদের এই 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছিল, কিছু ডাটা দেওয়া আছে। এ থেকে ই পর্যন্ত যেতে সময় লাগছে 2 সেকেন্ড, ই থেকে এফ পর্যন্ত এইটুকু যেতে সময় লাগছে 2 সেকেন্ড, এফ থেকে ডি পর্যন্ত আসতে সময় লাগছে 2 সেকেন্ড। তার মানে এ থেকে ই 2, ই থেকে এফ 2, এফ থেকে ডি 2, তাহলে টোটাল 2 2 2 6 সেকেন্ড। আমরা এইখান থেকে একটা কথা বলে ফেলতে পারি না ভাইয়া, যে উড্ডয়ন কাল সেটা হচ্ছে 2 + 2 + 2, দ্যাট মিনস 6 সেকেন্ড। এখন ভাইয়া বলবেন, কেন ভাইয়া আপনি উড্ডয়ন কালটা নিয়ে এত লাফালাফি করতেছেন? এটার পিছে কিন্তু একটা কারণ আছে। উড্ডয়ন কালের পিছে একটা কারণ আছে। কারণটা কি? দেখেন, আমরা তো এখান থেকে পেলাম উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল আসলে কি ছিল? উড্ডয়ন কাল যদি একটু আপনাদেরকে মনে করাই দিই, 2v0 sin θ0 ডিভাইডেড বাই জি ছিল, সেটা আসতেছে 6। তাহলে এখান থেকে 2i ইন্টু কত বেগে আপনি মারছেন? 40। 2 into 40 into sin θ0 is equals to 6 into 9.8। এখান থেকে আপনি থিটা নটটা বের করে ফেলতে পারবেন। আমি অলরেডি করেছিলাম। এইটা আসে হচ্ছে কোথায় গেল পরের প্রবলেমটা? না, এটা হচ্ছে ঢাকা মহানগর মহিলা কলেজ। সো এর আগের প্রবলেমটা ছিল কত? 83, দ্যাট মিনস এটা 84। P84। আমরা 84 নাম্বার ম্যাথে আছি। এই তো আমার সিস্টেম। ওকে, সো আমাদের থিটা নটটা চলে আসে হচ্ছে 47.307, 47.307 এত ডিগ্রি। ওকে, আমরা থিটা নট বের করলাম যে আমাদের কত কোণে হচ্ছে ছোড়া হয়েছিল। এই থিটা নটটা আমরা বের করা শেষ। এখন আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ই থেকে এফ কে একটা হরাইজন্টাল দূরত্ব না, একটা আনুভূমিক দূরত্ব। তো আমরা ই এফ সেটা কি এক ধরনের এক্স, তাই তো? এখন এক্স আসলে কি? ভি নট কস থিটা নট ইন্টু টি। এখন ভি নটটা তো আমরা জানি 40, অ্যাঙ্গেলটাও বের করলাম কতটুকু, কস কত 47.3 ইন্টু টাইম কত সেকেন্ড লাগছে, ই থেকে এফ এ যেতে টাইম লাগছে 2 সেকেন্ড। তাহলে সবকিছুই দেওয়া আছে, এখান থেকে সলভ করলে বের হয়ে যাবে 54.24, 54.24 মিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো আমি খেয়াল করছি যেটা, যে আপনাদের প্রতিদিন ম্যাথটা করানোর সময় ক্যালকুলেটর প্রেস করতে আমার অনেকটুকু সময় চলে যায়। তো ক্যালকুলেটর প্রেস করা জিনিসটা আমি আজকে খাতায় করে নিয়ে আসছি, যেন হচ্ছে এইটুকু সময় আমি বাঁচাইতে পারি। আপনাদের ওইটুকু সময় যেটা ক্যালকুলেটর প্রেস করতে যায়, মানে বারবার সুইচিং করতে, একবার বোর্ডে একবার ক্যালকুলেটর, এটা টাইম অনেক কনজিউম করে। তার থেকে ওইটুকু টাইম যদি এক্সট্রা পাই, ওইটা আপনাদেরকে বুঝাইতে পারে, একটা অঙ্ক এক্সট্রা করতে সাহায্য করবে আমার বিশ্বাস। তাহলে এই প্রবলেমটা আমরা করে ফেললাম। ই থেকে এফ এ যাওয়ার জন্য আমার একটা এক্স আনুভূমিক একটা দূরত্ব লাগতো। আনুভূমিক দূরত্ব বের করার এই হচ্ছে সূত্র। ভি নট জানি, টি জানি, কিন্তু কস থিটা নটটা জানতাম না। উড্ডয়ন কালের সূত্র থেকে আমরা থিটা নটটা বের করে এখানে বসাইছি, ফলে এটা সলভ করে ফেলছে। ঠিক আছে। আচ্ছা, সোনিয়া আক্তার বলছে, স্যার আমি মহানগর মহিলা কলেজে পড়ি। ওকে সোনিয়া, আপনাকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনার কলেজের একটা প্রবলেম আমরা এখানে সলভ করতেছি। আই হোপ ইউ উইল বি প্রাউড অফ ইট, ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। সো আমরা পরের প্রবলেমটায় যাই। এর আগে কত ছিল? 84, নাও 85। P85। সো আমরা এইবার যেটা বলতেছে, চিত্র হতে সিএফ এই ডিস্টেন্সটা বের করতে হবে, এবং সিডি সেই ডিস্টেন্সের মান কত বের করতে হবে। প্রথম কথা, সিডির মান কিন্তু খুব ইজিলি বের করা যায়। সো সলিউশনে যদি আমরা আসি, এই ম্যাথটা একটু স্পেস বেশি লাগবে, দ্যাটস ওয়াই ওয়াইজ হচ্ছে আপনি যদি প্রথমেই বোর্ডটাকে বা অবস্থানটাকে স্প্লিট করে ফেলতে পারেন, তাহলে আপনি বেশি স্পেস পাবেন। হ্যাঁ, এই তো। সো এখন আমরা ফার্স্টেই যে কাজটা করব, এখন আমরা দুইটা স্পেস পাইলাম। এখানে যদি 10 লাইন লিখতে পারি, এখানে 10 লাইন, এটা ভালো পরিমাণ স্পেস হবে। তো ফার্স্ট অফ অল সিএফ তো আবারও ওয়ান কাইন্ড অফ এক্স, তাই না?
সি এফ হচ্ছে আবারও ওয়ান কাইন্ড অফ এক্স, দ্যাট মিনস কত ভি নট কস থিটা নট ইন্টু টি। তাহলে দেখেন, সরি সি এফ বলতেছি, সিডি হবে এটা। সিডি কতটুক ডিস্টেন্স, এই যে এইটুকু। তো আমাকে বলছে এফ থেকে ডিতে যেতে, এফ থেকে ডিতে যেতে কত সেকেন্ড সময় লাগে? 2 সেকেন্ড। এফ থেকে ডিতে যেতে যেই 2 সেকেন্ড সময় লাগে, ওই 2 সেকেন্ড সময় তো সে আনুভূমিক বরাবর সিডি ডিস্টেন্স পাড়ি দিছে। তাহলে এখানে আমার সেই ভি নটটা এক্স্যাক্টলি আগের মতো 40 কস থিটা নট, থিটা নট একটু আগে বের করলাম 47.307, 47.307 ইন্টু 2। তাহলে এখান থেকে আমার আবারও আগের মতো রেজাল্ট নিশ্চয়ই আসবে, 54.24 মনে হয় আসছিল, 54.24 মিটার। তো এইটা তো হয়ে গেল ডান, এটা তো হয়ে গেল ডান। আচ্ছা, তারপর যে কাজটা করব, এইটা একটা অ্যান্সার বের করে ফেললাম। এরপর বলছে সিএফ, এই ডিস্টেন্সটা বের করা লাগবে। এখন দেখেন, এ থেকে ইতে 2 সেকেন্ড লাগছে, ই থেকে এফ এ 2 সেকেন্ড লাগছে, টোটাল 4 সেকেন্ড লাগছে। 4 সেকেন্ড পর ওর হাইট কতটুকু, মাটি থেকে কতটুকু উপরে আছে, সেটাই তো সিএফ। তাহলে সিএফ, নাও সিএফ ইজ ইকুয়ালস টু, সিএফ ব্যাপারটা কি? সিএফ ব্যাপারটা হচ্ছে 4 সেকেন্ড পর ওয়াই অক্ষে সরণ, ওয়াই অক্ষে সরণ। তো এই ওয়াই অক্ষে সরণ যদি আমার বের করতে হয়, সো ওয়াই আসলে সূত্র কি ছিল? দুই ভাবে বের করা যায়, বাট আমি এই সূত্র ইউজ করতেছি, ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কয়ার, জাস্ট ওই যে এসি কস টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার। এটা ভি নট কত ছিল? 40 সাইন, ওই যে অ্যাঙ্গেলটা তো আমরা জানি 47.307 ইন্টু টাইম কত 4 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কয়ার, দ্যাট মিনস 4 স্কয়ার। এখান থেকে ওয়াই এর ভ্যালুটা বের হয়ে যাবে, আমি অলরেডি ওয়াই এর ভ্যালু বের করে রাখছি, 39.2 আসে, 39.2 মিটার। এই তো। সো আমাদেরকে সিডি এবং সিএফ এগুলো বের করতে বলছিল। আই হোপ আমরা এটাগুলো বের করে ফেলছি, বিকজ এই হাইটটাই কিন্তু আমার কত ছিল? সিএফ ছিল। আমরা তো বলছি যে ওয়াই অক্ষ বরাবর যে সরণটা 4 সেকেন্ড পর, সেটাই হচ্ছে আমাদের সিএফ, এইটুকু হাইট। সো আমরা তাহলে বের করে ফেললাম আমার সিডি এর মান কত, সিএফ এর মান কত, এই দুইটাই আমাদের বের করা শেষ। এবার বলছে যে পতনের সময় বাড়ালে সিডি এর মানও বাড়তো, স্বাভাবিক। এখন আমরা একটু দেখি, নাও সিডি ইজ ইকুয়ালস টু ভি নট কস থিটা নট ইন্টু টি, বা আমরা বলতে পারি সিডি ইজ ইকুয়ালস টু 40 কস 47.307 ইন্টু টি। এখন দেখেন মাঝখানে যেই জিনিসপাতিগুলো আছে, সিডি ইজ ইকুয়ালস টু সামথিং ইন্টু টি, এখানে এই যে এই জিনিসটুকু আমরা যদি একটু খেয়াল করি, এই পুরো জিনিসটা কি ধ্রুব না? এই পুরো জিনিসটা হচ্ছে একটা ধ্রুব। তাহলে এখান থেকে কি আমি বলতে পারি যে আলটিমেটলি আমার সিডি আসলে ডিরেক্টলি টি এর সাথে প্রপোর্শনাল। তাহলে টি যত বাড়বে সিডি তত বাড়বে। ওইটাই বলছিল যে সিডি এর মান যদি পতনের সময় বাড়ে, টি এর মান বাড়ে, তাহলে সিডি এর মান বাড়বে কিনা ওইটা দেখাও। সো আমরা দেখাই দিলাম। তাহলে পুরা অঙ্কটা আমরা আরেকবার যদি একটু রিপিট করি, আমাকে বলছে একটা বস্তুকে এভাবে ছুড়া হয়েছে, এ থেকে ইতে দিতে 2 সেকেন্ড, ই থেকে এফে দিতে 2 সেকেন্ড, এফ থেকে ডিতে 2 সেকেন্ড লাগে। তাহলে পুরাটা পথ যে আগের হাইটে ফেরত আসতে, মাটিতে ফেরত আসতে 6 সেকেন্ড লাগে। এটাই হচ্ছে উড্ডয়ন কাল। সো এই উড্ডয়ন কাল থেকে আমরা কি বের করছিলাম? ভি নট জানি, জি জানি, থিটা নটটা কত বের করছি। তারপর আমার ফার্স্টে যে ছিল ইএফ ডিস্টেন্স কতটুক, ইএফ বলছে 2 সেকেন্ডে পাড়ি দেয়, 2 সেকেন্ডে আনুভূমিক ভাবে কতটুক ডিস্টেন্স পাড়ি দেয়, সেটাই তো ইএফ ছিল। সো আমি এই আনুভূমিক দূরত্ব বাইর করার জন্য আমার ভি নট লাগে, থিটা নট লাগে, টি লাগে। ভি নট এবং টি 40 এবং 2 এগুলো কোশ্চেনে দেওয়াই ছিল, থিটা নটটা দরকার ছিল, আমি এখান থেকে পেলাম, এটা বসাই দিলাম, শেষ। এবার আমাকে বলছে যে আমার এই সিডি দূরত্বটা বের করতে। সিডি দূরত্বটা আসলে কি? এফ থেকে ডিতে যাওয়ার সময় আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব। এখনো এক্স এর মান বের করতে বলছে, 40 এবং টি এগুলোর মান দেওয়া। থিটা নট আমরা আগেই বের করছি, এক্স্যাক্টলি সেম অ্যান্সার 54.24। লাস্টে যা বাকি ছিল সিএফ ডিসটেন্সটা বের করা। এটা আসলে কি? আমি 4 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড, এখানে 2 সেকেন্ড, 4 সেকেন্ড পর আমি কতটুকু হাইটে আছি, ওয়াই অক্ষে কতটুকু সরণ হয়েছে, সেটাই তো আসলে ওয়াই বা সিএফ। ওইটা আমি বের করলাম সূত্র বসায়। এখন বলছে যে আমার যদি এফ থেকে ডিতে যেতে যে সময়টা যদি বেশি লাগতো, তাহলে হচ্ছে আমার সিডিটা বেশি হইতো। তো এটা তো নর্মাল সূত্র থেকেই বোঝায়, ভি নট কস থিটা নট ইন্টু টি, এই পুরোটা ধ্রুব, তার মানে সিডি সমানুপাতিক টি। টি যদি একটু বেশি লাগতো, মানে টি যদি একটু বড় হতো, তাহলে সিডিটা একটু বড় হইতো। এই হচ্ছে আমরা
কাজ শেষ। একজন বলছে এটা ভি নট কস থিটা নট ধ্রুব কেন? 40 ইন্টু কস সামথিং, এটা কনস্ট্যান্ট না? আপনি কত বেগে মারছেন, কত কোণে মারছেন, একটা নির্দিষ্ট বেগ এবং কোণে মেরে ফেলছেন অলরেডি, ওটা দেওয়া আছে। তার মানে তো আপনার এই অংশটা কনস্ট্যান্ট হয়ে গেল। ওকে, একজন বলছে সিএফ 4 সেকেন্ড কিভাবে হলো? সিএফ 4 সেকেন্ড না, এ থেকে এফ এ আসতে কি 4 সেকেন্ড লাগছে না? এই দুই 4, এই দুই 4, তার মানে 4 সেকেন্ড পর আপনি এফ পজিশনে আছেন, 4 সেকেন্ড পর আপনি মাটি থেকে কতটুকু হাইটে আছেন, এটাই সিএফ না? ওকে, তাহলে আমরা এইটুকু ডান করে ফেললাম। এইবার চলেন আমরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আসা একটা প্রবলেম, আমরা 85 পর্যন্ত শিখছি, হাতে টাইম আছে খুব অল্প, আমরা 86 এ যাব। P86, লেটস ডু দিস। ওকে, আমাদেরকে বলতেছে লেখচিত্রের এক্স চিহ্নিত অংশে মান কত হবে, একটা গ্রাফ দিয়ে দেওয়া, এই গ্রাফ থেকে কিছু একটা হয়তো আমাদেরকে সলভ করতে পারতে হবে। আচ্ছা, চলেন আমরা শুরু করি। সো এইটা হচ্ছে একটা বেগ বনাম সময়ের গ্রাফ। ওকে, সো আমরা তাহলে এখান থেকে কিছু ডাটা একটু দেখি। ওকে, এক্স চিহ্নিত অংশ, এক্স কোথায় আছে? এক্স হচ্ছে এই জায়গাটায় আছে, ঠিক আছে? এটার কারেসপন্ডিং টাইমটা কত? 5 সেকেন্ড। এখানে এক্স চিহ্নিত স্থানের মান নির্ণয় করতে, মানে এক্সটা আসলে কত সেকেন্ডে? 5 সেকেন্ড। 5 সেকেন্ড সময়ে বেগের মান কত এটা বের করতে বলছে। এখন আমরা দেখি সলিউশন। দেখেন আমরা তো জানি ভি ইজ ইকুয়ালস টু কত, এখানে দেখেন একটা নির্দিষ্ট মান থেকে শুরু করে সামনে আগানো শুরু করছে। এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, ভি নট শুরুতে যে বেগটা টি কষ্ট দিয়ে সেটা কত ছিল? 3 ছিল, এটা আমরা জানি 3 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। ত্বরণ মানে আসলে কি? ডেল ভি ডিভাইডেড বাই টি। দেখেন খেয়াল করে, এখানে আমরা টি কষ্ট 0 সেকেন্ডে আমার বেগটা ছিল 3, আর যখন আমি 3 সেকেন্ডে আসি বেগটা হয়ে গেছে 5। তাহলে আমার এইটুকু আসলে কত? এইটুকু হচ্ছে 2, 3 থেকে 5 হয়েছে, আর এই টাইমটুকু কত? 3 সেকেন্ড। তার মানে ডেল ভি বাই টি, বেগ পরিবর্তন হয়েছে 2, এটা হচ্ছে 3। অতএব এ ইজ ইকুয়ালস টু 2/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হচ্ছে আমার ত্বরণ। ওকে, ত্বরণ বের করে ফেললাম। নাও ভি ইজ ইকুয়ালস টু ভি নট প্লাস এটি, বা আপনি বলতে পারেন ইউ প্লাস এটি। তাহলে কত আসলো? 3 প্লাস 3 ছিল আদি বেগ, আর এটা হচ্ছে 2/3 ইন্টু টি। টি যদি আমি বসাই, কত বসাই? টি যদি আমি 5 বসাই, কারণ এক্স এর ভ্যালুটা তো 5 সেকেন্ডে, টি ইকুয়ালস টু 5 সেকেন্ডে আমি যদি বেগ পাই, তাহলে কত আসবে? 3 প্লাস 2/3 ইন্টু 5। তার মানে 3 প্লাস 5 দুগুণে 10/3, তার মানে হচ্ছে 3.33, দ্যাট মিনস 6.33 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমার অ্যান্সার চলে আসবে। দেখেন আপনাদের আসে কিনা। পূর্ণ বলছে 18 মিটার পার সেকেন্ড, 18 তো হয় না ভাইয়া, 6.33 হয়। দেখি আমি কত করছিলাম আগে যখন করছি। হ্যাঁ, 6.33। কার কার আসছে? কে কে আছেন আমার সাথে দেখি, কমেন্ট করেন। পূর্ণ একাই কমেন্ট করছে, বাকিদের কমেন্ট এখনো পাই নাই আমি। এই কমেন্ট কি অফ নাকি? 7:49। 6.34, এই তো পাওয়া যাচ্ছে কমেন্ট। ক্লিয়ার 6.33, 6.34। ওকে, ডান। তার মানে এই অঙ্কটা বোঝা যাচ্ছে। ওকে ওকে, ফাইন। তাহলে আমরা এইটা শেষ। এইবার আসেন ঘ নাম্বারে যাই। ঘ বলতেছে কি আমাদেরকে, ফার্স্টে আমরা একটু কোশ্চেনটাকে আলাদা করে নিই। ওকে, আচ্ছা, আমাদেরকে বলতেছে উদ্দীপকের লেখচিত্র থেকে ac cos v naught t প্লাস হাফ এইট এর সমীকরণটি প্রতিপাদন করা যাবে কিনা। গ্রাফ থেকে মূলত প্রতিপাদন, আর কিছুই না। সো আমরা এটা খুব ইজিলি সলভ করতে পারি, মানে এটা আসলে এই গ্রাফ থেকেই প্রমাণ করতে হবে এমন কিছু না। আপনি চাইলে এই গ্রাফ থেকে না করে আপনি নর্মাল যে কোনো একটা সমতরণের জন্য বেগ ভার্সেস টি এর গ্রাফ থেকে করতে পারেন। মূলত আমি যদি এই গ্রাফ থেকে করতে চাই অবশ্যই করা যাবে। ধরেন আমাকে বললো যে আমি ধরেন যে কোনো একটা নির্ধারিত সময় 3 সেকেন্ড পর্যন্ত সরণ বের করব, তাহলে আমি 3 সেকেন্ড পর্যন্ত সরণ যদি আমি বের করি, তাহলে গ্রাফটা কিরকম আসবে? এই ব্যাপারটা এরকম। আচ্ছা, তো গ্রাফটা কিভাবে গেছিল? লাইক এরকম কিছু একটা হয়েছিল, তাই তো? ধরো আঁকলাম। তো
তো এইটুকু ছিল কত? এইটা ছিল হচ্ছে ভি, এইটুকু ছিল হচ্ছে টি, এইটা ছিল 3, আর এইখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি এটাও ছিল 5 0, এইটুকু হচ্ছে 3। আচ্ছা, তাহলে আমরা যদি একটা কাজ করি ছোট্ট করে, যে এইখান থেকে একটা লম্ব টানলাম, এখান থেকে এটা লম্ব টানলাম। আচ্ছা, এই 3টা এইখানে হবে। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে সলিউশন বের করব, তাই তো? এইখানে ছিল হচ্ছে 3। আচ্ছা, সলিউশন। সো 0 থেকে 3 সেকেন্ড এ এস নির্ণয় ফ্রম গ্রাফ। গ্রাফ থেকে যদি আমরা গ্রাফ বানানো ভুল করছি, কি দিন আসলো। গ্রাফ থেকে যদি বের করতে চাই, এস মানে কি? এরিয়া, তাই না? সরণ হচ্ছে এরিয়া। সো এস ইজ ইকুয়ালস টু, দেখেন এখানে আমরা যদি একটু নামকরণ করি ছোট্ট করে, এ বি সি ডি ই, এইটুকু যদি আমরা চিন্তা করে ফেলি, তাহলে আমরা বলতে পারবো এই এরিয়াটা হচ্ছে আয়তক্ষেত্র এ বি সি ডি প্লাস ত্রিভুজ সিডিই, এইটুকুর ক্ষেত্রফল, তাই না? এখন আয়তক্ষেত্রফল যদি চিন্তা করি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 3 ইন্টু এইটুকু কত ছিল? এইটুকু ছিল হচ্ছে 3, এইটুকু, কারণ এক্স অক্ষ বরাবর এইটুকু এবি হচ্ছে 3, আর এই ওয়াই অক্ষ বরাবর এডি এইটুকু হচ্ছে 3, প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি কত? সিডি, এটা হচ্ছে 3, উচ্চতা হচ্ছে এইটুকু, তাহলে 5 থেকে 3 গেলে কত থাকে? 2। এখন দেখেন এই যে 3টা কি ছিল? 3টা ছিল কত? ভি নট ছিল না? হিয়ার ভি নট ইজ ইকুয়ালস টু 3, টাইম ইকুয়ালস টু 3। তাহলে আমরা এইটার জায়গায় বলতে পারি কি? এইটার জায়গায় বলতে পারি এটা ছিল হচ্ছে ভি নট, এটার জায়গায় বলতে পারি টি। আচ্ছা, তারপর দেখেন আমরা এইটা বলতে পারি কিনা, এইটা তো ছিল হচ্ছে আমার টাইম টি, 2 কোত্থেকে আসছে? এই যে এইটুকু ভ্যালু হচ্ছে 2। আচ্ছা, এখন তাহলে আমরা আরেকটা কাজ করব ছোট্ট করে। আমরা এখান থেকে পাচ্ছি এস ইজ ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ ইন্টু টি। এই 2টা আসলে কি? ডেল ভি না? 2টা ডেল ভি, এটা আমি যেতে পারি ডেল ভি। নাও ডেল ভি ইজ ইকুয়ালস টু কি? এটি। ডেল ভি ইজ ইকুয়ালস টু এটি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভি নট টি প্লাস হাফ টি ইন্টু এটি। আলটিমেটলি আমরা পেয়ে গেলাম কি? এস ইজ ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। সো এটাই আমাদেরকে প্রুফ করতে বলছিল গ্রাফ থেকে, আমরা গ্রাফ থেকে কিন্তু প্রুফ করে ফেললাম। ওকে, প্রুফড। ওকে, তো প্রতিপাদন করা যাবে কিনা আমরা প্রতিপাদন করে দিলাম, প্রুফ লিখে দিলাম। আমরা তাহলে এইটুকু করে ফেললাম। 2/3 কিভাবে আসলে একজন কমেন্ট করছিল। 2/3 আগের প্রবলেমে ছিল, এই যে এই 2টা আসলে কি? বেগের পরিবর্তন, আগে শুরুতে ছিল 3, পরে হইলো 5, দ্যাট মিনস এইটুকু কি? ডেল ভি, আর এই টিটা কি? টাইম। ডেল ভি বাই টি, এটাই ত্বরণ না? আমরা যখন ত্বরণ বলি ডেল ভি বাই টি, 2/3 ওইখান থেকে আসছিল। আর ভি কি? ভি নট প্লাস এটি, ভি নট ছিল 3 বা ইউ ছিল 3, এ হচ্ছে 2/3 ইন্টু টি, ওইখান থেকে পাইলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পুরো ম্যাথটা, এই ম্যাথটা যদি আরেকবার একটু বলি, এখানে আমাদের সরণ নির্ণয় করব গ্রাফের এরিয়া থেকে। সরণ নির্ণয় করা মানে গ্রাফের এরিয়া নির্ণয় করা। তো গ্রাফের এরিয়া আমি কিভাবে নির্ণয় করলাম? আমি যে কোনো একটা টাইম ডিউরেশন চিন্তা করলাম যে 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত আমার সরণটা কিরকম আসে। তাহলে এই 0 থেকে 3 সেকেন্ড পর্যন্ত এইটুকুর আন্ডারে, এই যে এ বি ই বি, এইটুকুর আন্ডারে যতটুকু ক্ষেত্রফল তৈরি হয়েছে সেটাই আমার সরণকে রিপ্রেজেন্ট করবে। এখানে কয়টা অংশ আসতেছে? একটা আয়তক্ষেত্র আসতেছে, একটা ত্রিভুজ আসতেছে। সো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? এইটুকু ছিল 3, এইটুকু ছিল 3। আমরা যদি বলি এইটুকু হচ্ছে 3, এইটুকু 3, সো 3 ইন্টু 3। আর উচ্চতা কত? ভূমি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমিটা ছিল 3, উচ্চতা ছিল হচ্ছে এইটুকু 2, 3 আর 5 এর ডিফারেন্স হচ্ছে 2। এখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে কি, এই 3টা ছিল, দেখেন এই 3টা ছিল হচ্ছে আমার ভি নট আদিবেগের সমান, আর এই 3টা ছিল আমার টাইমের সমান। তো আমি এইটার জায়গায় লিখতে পারি ভি নট টি হাফ ইন্টু এই 3টা ছিল হচ্ছে টাইমের টি,
তাহলে আমরা এখানে টি বসালাম, আর 2 হচ্ছে ছিল আমার ডেল ভি। ডেল ভি পরে এটি বসাইলাম, ফলে আমার সূত্রে চলে আসলো এস ইকুয়ালস টু ভি নট টি প্লাস হাফ এটি স্কয়ার। ওকে, ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত কি আমরা ক্লিয়ার? একটু ভাইয়াকে কমেন্ট করেন যে এইটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার আছে কিনা। মাসুমা আক্তার বলছে ক্লিয়ার ভাইয়া। ওকে, ভি ইজ ইকুয়ালস টু এটি কিভাবে হইলো? সাদিয়াতুল জান্নাত কমেন্ট করছে ভি ইকুয়ালস টু এটি না, ডেল ভি ইকুয়ালস টু এটি। ওই যে আমরা সূত্র পড়ি না, এ ইকুয়ালস টু ডেল ভি বাই টি। সো তাহলে ওইখান থেকে ডেল ভি ইজ ইকুয়ালস টু এটি এইভাবে আসছে। আমার কাছে অনেকগুলো কমেন্ট চলে আসছে, নর্মালি তো আমার নাম পড়ার সুযোগ হয় না খুব একটা, একটু পড়ি, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য মোটিভেশন কাজ করতে পারে। মাসুমা আক্তার বলছে ক্লিয়ার, মোহাম্মদ নুরুজ্জামান অল ক্লিয়ার। ভাইয়া গ্রাফের ক্ষেত্রফলই কি দ্রুত? গ্রাফের ক্ষেত্রফল ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রফলই হচ্ছে সরণ। রাবেয়া বসরি ক্লিয়ার, তারপর সাদিয়া ইসলাম ক্লিয়ার, মোহাম্মদ শান্তনা, মাসুমা আক্তার, নুরুজ্জামান, গালিয়া তাসনিম, মাহফুজা, সিয়াম মোল্লা, ইরফান হোসেন, উম্মে হুমায়রা, তারপর মুহিত মাহমুদ, নাসরিন আক্তার, আরো অনেকগুলো কমেন্ট চলে আসছে, মারিয়া আক্তার, নূরা, আরো অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে। আমি সরি, আমি সবার নাম পড়তে পারতেছি না। ধন্যবাদ সবাইকে আমাকে কমেন্ট করার জন্য। আমরা এইটুকু ক্লিয়ার। এটা কত নাম্বার প্রবলেম ছিল এটা মার্ক করতে ভুলে গেছি। দ্যাট ওয়াজ P87। সো এটা ছিল P87। আমরা একটু পরেরটাতে চলে যাই, P88। আমি হয়তো 10 মিনিট ক্লাস নিব সর্বোচ্চ। সো এটা একটা ভালো প্রবলেম, আমরা এটা একটু খেয়াল করি। এটার গ নাম্বারটা পর্যন্ত আমরা করব, এটা করি আমরা শেষ করে দিব। So P87, now P88. So P88. Okay. আমাদেরকে বলতেছে যুদ্ধে এত মিটার উঁচু দিয়ে এত বেগে একটা থান্ডার বিমান উঠতে থাকে, এত মিটার সামনে এত মিটার উঁচু একটি মিলিটারি বেসে আঘাত করার লক্ষ্যে চালক একটি বোমা ছেড়ে দেয়। তার লক্ষ্যবস্তু হয় 2 সেকেন্ড পর বোমাটির বেগ কত? তো 2 সেকেন্ড পর বেগ বের করতে বলছে, দ্যাট ইজ আওয়ার মেইন কনসার্ন। সো আমরা এই কি হয়ে গেল, সো সলিউশন আমাদের শুরুতে ঘটনাটা বুঝতে হবে যে কিভাবে ঘটনাটা ঘটতেছে। লাইক এইখানে মাটি থেকে এত মিটার উঁচুতে একটা প্লেন যাচ্ছে, কত মিটার উঁচুতে? 500 মিটার। এইখান থেকে একটা মানে প্লেনটা তো যাচ্ছিল একটা বেগে, কত বেগে? 98.8 মিটার পার সেকেন্ড বেগে সে যাচ্ছে। সো এইখান থেকে একটা বোমাকে ছেড়ে দেওয়া হয়েছে, বোমাটাও কি শুরুতে একই বেগে গতিশীল ছিল? তাহলে একটু পর কি হবে? ওইটা গ্র্যাভিটির কারণে নিচে নামবে বা নিচের দিকে পড়া শুরু করবে। আচ্ছা, এখন আমাদের 2 সেকেন্ড পর হয়তো সে এইরকম কোনো একটা জায়গায় আছে, 2 সেকেন্ড পর সে হয়তো এরকম কোনো একটা জায়গায় আছে। সো তার 2 সেকেন্ড পর বেগটা কত? ওই বেগের নিশ্চয়ই একটা কম্পোনেন্ট থাকবে ভি এক্স, নিশ্চয়ই একটা কম্পোনেন্ট থাকবে ভি ওয়াই, দুইটা মিলে তার বেগটা আলটিমেটলি কত, এই বেগটাই বের করতে হবে ভি, এবং অ্যাঙ্গেলটা বের করা লাগবে থিটা। এই হচ্ছে আমাদের কাজ। সো আমরা যদি আরেকটু পারফেক্টলি আঁকি, এই দিক বরাবর একটা ভি এক্স থাকবে, এই দিক বরাবর একটা ভি ওয়াই থাকবে, লব্ধি হবে হচ্ছে এই দিকে ভি এবং অ্যাঙ্গেল। সো ভি এবং থিটা বের করা, দ্যাট ইজ আওয়ার মেইন টার্গেট। তো ফার্স্ট অফ অল ভি এক্স ইজ ইকুয়ালস টু ভি নট কস থিটা নট। ভি নটটা কত ছিল শুরুতে? সে প্লেন যেই বেগে যাচ্ছে ওই বেগে, মানে একটা প্লেনে যদি যেতে থাকে, প্লেনের ভিতরে যেই হচ্ছে যে বোমা আছে, বোমাটা কিন্তু প্লেনের সাথে সাথে একই বেগে আছে। প্লেন থেকে জাস্ট ছেড়ে দিচ্ছি, তার মানে প্লেনের যে বেগ ওই বেগেই আসলে ওকে ছাড়া হচ্ছে। তাহলে প্লেনের বেগটাই তার আনুভূমিক অক্ষ বরাবর বেগ বা এক্স অক্ষ বরাবর বেগ, সেটা হচ্ছে 98.8। যেহেতু সেটা আনুভূমিকভাবে ছাড়া হয়েছে, অ্যাঙ্গেলটা 0, cos 0 মানে 1, দ্যাট মিনস 98.8 মিটার পার সেকেন্ড। এটা ছিল ভি এক্স, তাহলে ভি এক্স হয়ে গেল। আচ্ছা, তারপর আসেন ভি ওয়াই। ভি ওয়াই যদি আমরা করতে চাই, ভি ওয়াই হচ্ছে ভি নট সাইন থিটা নট প্লাস জিটি, কারণ আমি নিচের দিকে বেগটা কি পজিটিভ ধরছি। সো ওয়াই অক্ষ শুরুতে কোনো বেগ ছিল না, শুরুতে টোটাল বেগটাই এক্স অক্ষ বরাবর ছিল। 9.8 ইন্টু 2 বলছে 2 সেকেন্ড পর কত, তার মানে 19.6 মিটার পার সেকেন্ড। তো এইটা আমরা আরেকটা করে ফেললাম। নাও
ভি হচ্ছে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা পাবো এখান থেকে কত পাই আমরা, P88। এখান থেকে আমরা পাই হচ্ছে 100.725 100.725 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার আলটিমেটলি বেগ, যে আমরা কত বেগে আঘাত করতেছি। আর থিটাটা যদি বের করি, থিটা হচ্ছে tan ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। এটা চলে আসে কত, এটা চলে আসে হচ্ছে 11.22 11.22 এত ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এত কোণে এত বেগে এই বোমাটা 2 সেকেন্ড পর ছিল। অর্থাৎ 2 সেকেন্ড পর বোমার বেগ বের করতে হচ্ছে, এক্স অক্ষের বেগ বের করব, ওয়াই অক্ষের বেগ বের করবো। ওয়াই অক্ষেটা আমরা নিচের দিকে পজিটিভ ধরছি, কারণ উপরের দিকে তো এখন যাচ্ছে না, নিচের দিকে সবকিছু ঘটছে। নিচের দিকে পজিটিভ ধরলে বেটার, সবকিছু প্লাস প্লাসে আসলো। আর যেটা বুঝতে হয় যে প্লেন থেকে ছোড়া হয়েছে বা প্লেন থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে প্লেনটা যেহেতু আনুভূমিকভাবে চলতেছিল, কিছু না বলা মানে আনুভূমিকভাবে চলা। সো প্লেন যেহেতু আনুভূমিকভাবে চলতেছিল, প্লেনের সাথে সাথে বোমাটাও আনুভূমিকভাবেই চলতেছিল। আনুভূমিকভাবে গতি থেকে যখন ছেড়ে দিছে, ও শুরুতে টোটাল বেগটা এক্স অক্ষ বরাবর, আর জি এর কারণে ওর নিচের দিকে ওয়াই অক্ষ বরাবর একটা বেগ তৈরি হচ্ছে। ওই বেগটা 2 সেকেন্ড পর এত, আর এক্স অক্ষ বেগ তো সবসময় আনচেঞ্জড। সো এটা ছিল এক্স আর ওয়াই মিলাই টোটাল বেগটা পাইলাম, টোটাল অ্যাঙ্গেলটা পাইলাম। এইভাবে এই প্রবলেমটা সলভ করে ফেললাম। সো আমি আর একটু কিছু দূর ক্লাস নিতাম, বাট এর পরের প্রবলেমটা করাইতে পারলে অ্যাটলিস্ট বেটার হইতো। আচ্ছা, এই প্রবলেমটা লাস্ট করে দিই, তারপর আমি আপনাদেরকে ছুটি দিয়ে দিব। P89। ওকে, সো বলতেছে যে লক্ষ্য অর্জনের জন্য কি ব্যবস্থা নিতে গ্রহণের প্রয়োজন ছিল সেটা একটু বলতে। এখন দেখেন বলছে এত মিটার সামনে, এত মিটার উঁচু একটি মিলিটারি বেসে আঘাত করার লক্ষ্যে চালক একটি বোমা ছেড়ে দেয় এবং তা লক্ষ্যভ্রষ্ট হয়। ব্যাপারটা কিরকম একটু বোঝার চেষ্টা করি আমরা। হ্যাঁ, সো এই ধর একটা মিলিটারি বেস, এইটা হচ্ছে 100 মিটার হাইটে আছে, আর আমার এইখানে 500 মিটার হাইটে আমার এই হচ্ছে প্লেনটা আছে। ওকে, আচ্ছা, তাহলে আমার এখান থেকে যেটা বুঝতে হবে, এই ডিস্টেন্সটা আমাকে বলে দিচ্ছে 890 মিটার সামনে সেই মিলিটারি বেস। এইখান থেকে আনুভূমিকভাবে একটা বেগে এই বোমাটাকে ছাড়ছি। কতটুকু বেগ দিয়ে, 98.8 মিটার পার সেকেন্ড। তো প্রথমত আমাকে যেটা বুঝতে পারতে হয় যে নর্মালি আমি যখন ছাড়ছিলাম, ছাড়ার পর সে কেন ফেইল হয়েছিল, ফার্স্টে তো এটা বুঝতে হবে, তারপরে না আপনি পরের অংশগুলো আস্তে আস্তে করে বুঝবেন। তো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, নাহলে আমি এই লাস্ট টাইমে আপনাদেরকে করাইতাম না। প্রথমে আমরা একটু সলিউশনে আসি। ফার্স্ট অংশ দেখেন, আমি যখন এইভাবে ছুড়ে দিব, 890 মিটার যেতে তার কতটুকু সময় লাগবে, ভি নট cos থিটা নট ইন্টু টি। সো 890 মিটার যেতে তার সময় লাগবে হচ্ছে, ভি নট তো কত ছিল, 98.8, cos 0 মানে কত 1 ইন্টু টি। তাহলে এখান থেকে আপনার টাইম বের হয়ে যাবে যে কতটুকু সময় লাগবে। সো টাইম যদি আমরা বের করি, এটা 9.008 সেকেন্ড, 9.008 সেকেন্ড এতটুকু সময় লাগে তার ওই 890 মিটার ডিস্টেন্স পাড়ি দিতে। তো ঘটনাটা এরকম হবে, এখান থেকে যেতে যেতে সে হয়তো এইভাবে যে কোনো একটা পয়েন্টে পৌঁছাবে। সো সে যদি এইভাবে সে চলে যাচ্ছে, তো আমাকে দেখতে হবে সে যখন এই পয়েন্টে আছে তখন সে কতটুকু হাইটে আঘাত করে, বা কতটুকু সে নিচে নামছে, এটা আগে দেখতে হবে। যদি সে 400 মিটার ধরে, এটাকে আমি ওয়াই বললাম। দেখেন এই যে টোটাল ডিস্টেন্সটা এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 400 মিটার। টোটালটা 500, এইটুকু 100, তাহলে মাঝখানেরটুকু 400। তাহলে এই 890 মিটার যেতে যেতে সে যদি 400 মিটারের বেশি নেমে যায়, তাহলে অবশ্যই এটাকে আঘাত করতে পারবে। যদি 400 মিটারের কম নামে বোমাটা, তাহলে আঘাত করতে পারবে না, দূরে যায় আঘাত করবে। তো আমাকে দেখতে হবে এই যে 9.08 সেকেন্ড, 9.008 সেকেন্ডে সে কতটুকু সামনে আগাচ্ছে, এটা আমাকে একটু বুঝতে হবে। সো নাও y is equals to half gt স্কয়ার, কারণ y অক্ষে তো তার কোনো বেগ ছিল না। সো হাফ ইন্টু 9.8 ইন্টু 9.008 সেটার স্কোয়ার। এখান থেকে দেখি যে y কত চলে আসে। y চলে আসতেছে হচ্ছে আমাদের এখান থেকে 397.614, 397.614।
এটা তো 400-র কম, তাই না? যদি আমি এই 890 মিটার যেতে 890 মিটার যেতে কতটুকু নিচে নামতেছি বোমাটা, সেটা যদি 400 মিটার, এই যে 400 মিটার নিচে নামা লাগতো, 400 মিটার নিচে নামলেই এই মিলিটারি বেসকে স্ট্রাইক করতে পারতো, আঘাত করতে পারতো। কিন্তু সে 400 মিটার নামতে পারেনি, 397 মিটার নামছে। অতএব আঘাত, অতএব লক্ষ্যভ্রষ্ট, অতএব লক্ষ্যভ্রষ্ট হলো, অতএব লক্ষ্যভ্রষ্ট হলো। এখন কি ব্যবস্থা গ্রহণ করলে, কি ব্যবস্থা গ্রহণ করলে আমার হচ্ছে লক্ষ্যভ্রষ্ট হবে না? অনেকগুলা প্রসেস হইতে পারে। একটা হচ্ছে যে 890 মিটার কেন, তার একটু আগে থাকতেই সে যদি বোমাটা ছেড়ে দিত তাহলে আঘাত করতে পারতো, এটা একটা হইতে পারে। অথবা সে যখন ছাড়ছে তখন একদম সোজাসুজি ভাবে না ছেড়ে নিচে, সোজাসুজি ভাবে তো একটা বেগ থাকবেই অবশ্যই, নিচে যদি একটা বেগ দিয়ে ছেড়ে দিতে পারতো তাহলে অবশ্যই তার জন্য ব্যাপারটা সহজ হইতো। সো আমরা এখন দুইটা ওয়ে আছে, এর মধ্যে একটা ওয়ে দিয়ে করতেছি, অপর ওয়েটা আমি এখন করতেছি না সময়ের অভাবে। সেই ওয়েটা একটু দেখেন, সেই ওয়েটা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, সো অল পসিবল সলিউশন, পসিবল সলিউশন। আমরা এইটা জানি যে এক্স, আমরা জানি যে এক্স তো আমার 890 মিটার পাড়ি দেওয়া লাগবে। এটার জন্য টাইম আমি জানি 9.008 সেকেন্ড। ভিএক্স এইটা আমরা জানি, এটা হচ্ছে আমার অবভিয়াসলি 98.8 মিটার পার সেকেন্ড হবে। আরেকটা যে কাজটা আমরা করতে পারি, আমরা যেহেতু 400 মিটার অ্যাটলিস্ট নামতে হবে আমাকে, আমি এই কাজটা করতে পারি। দেখেন, y is equals to v naught sin theta naught t plus half g t স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, বা আমি এইখানে এইটা বলি যে ভি ওয়াই নট, ভি ওয়াই নট এইটা বলি, ঠিক আছে? এখন দেখেন ওয়াই অক্ষে তাকে মিনিমাম কতটুক নামতে হবে, 400 মিটার, সেখানে 400 দিয়ে দিই। এখানে সামথিং ভি ওয়াই নট আমি জানি না যে শুরুতে কতটুকু বেগ, আমি ধরে নিলাম যে এখানে একটা বেগ দিয়ে ছুটতে হবে, ভি ওয়াই নট। টাইমটা আমি জানি 9.008 প্লাস এখানে 4.9 ইন্টু 9.008 স্কয়ার। তাহলে এখান থেকে আমি একটা ভি নট পাবো। ভি নটটা কত আসে এটা আমার ক্যালকুলেটরে করা নাই, আমি সুযোগ পাইনি লাস্টে ক্লাসের আগে, বাকি অঙ্কগুলো একটু টাইম নিয়ে করার চেষ্টা করছিলাম, এটা একটু দেখি কত আসে। সো 400 মাইনাস 9 ইন্টু 9.008 আর স্কয়ার ভাগ হচ্ছে 9.008। ওকে, সো এইখান থেকে চলে আসছে 0.2657 মিটার পার সেকেন্ড। সো এই বেগে আমরা এইটুকু বলতে পারি, শুরুতে শুরুতে এই বেগে, মানে শুরুতে 0.2657 বেগে নিচে ছোড়া হলে, নিচে ছোড়া হলে আঘাত করা সম্ভব। অর্থাৎ আপনার এক্স অক্ষ বরাবর যে বেগটা, এই যে 98.8, এটা আপনি দেন না দেন এটা তো থাকবেই রকেটের ভিতর, সরি প্লেনের ভিতর সে ছিল, বোমাটা যেহেতু প্লেনের ভিতরে ছিল, প্লেনের যে বেগ, বোমার ওই বেগটা ইনিশিয়ালি থাকবেই। নর্মালি ছেড়ে দেওয়া মানেও এক্স অক্ষে এর ওই বেগটা আছে। তো ওয়াই অক্ষে যদি আপনি জাস্ট ছেড়ে না দিয়ে, মানে জাস্ট সে গ্র্যাভিটির কারণে পড়বে এটা না, যে আপনি ওয়াই অক্ষে ইনিশিয়াল একটা বেগ দিয়ে দিতেন, এত বেগ দিয়ে দিতেন, তাহলে সে অবশ্যই পড়তো। বাট শুরুতে একটা বেগ থাকার কারণে সে একটু বেশি জায়গায় পড়তো, 400 মিটার জায়গায় পড়তো, অর্থাৎ 400 মিটার নিচে গেলেই তো 100 মিটার হাইটের এইটাকে পাইতো, তখন অবশ্যই হচ্ছে আঘাতটা হইতো, ঠিক আছে? এখন আমাকে একজন বলছে, ভাই এখানে তো বলাই আছে যে প্রথমটুকু লক্ষ্যভ্রষ্ট হয়, তাও কি আমার এইটুকু করা লাগবে? এটুকু না করলেও হইতো, কিন্তু আপনি যে লক্ষ্যভ্রষ্ট হয় এটা যদি একটু না দেখান যে কি কারণে হচ্ছে না, ওয়াই অক্ষ বরাবর এনাফ পরিমাণ নামতে পারতেছে না, আপনি ওইটা না বের করে কিভাবে বলবেন যে ভাই কি কি কারণে লক্ষ্যভ্রষ্ট হচ্ছে, এটা যদি না জানা থাকে তাহলে আপনি কি করলে সলিউশন হবে সেটা কি বুঝবেন? বুঝবেন না। তা আমি এটা কেন বের করলাম, যেন আমি বুঝতে পারি যে কোন রিজনে। এক্স অক্ষ বরাবর তো কোনো ঝামেলা নাই, ওয়াই অক্ষ বরাবর আমার একটা বেগ যদি এক্সট্রা থাকতো বা ওই অক্ষ একটু বেশি নামতে পারতো, যেইটুকু নামার কথা ওইটুকু নামতে পারেনি, ওয়াই অক্ষ বরাবর একটু বেশি নামা লাগতো, বেশি নামার জন্য নিচের দিকে একটা বেগ থাকা লাগতো, ওই বেগটা বের করলাম। দ্যাটস ওয়াই ফার্স্টে কারণটা সলভ করে বের করলাম, তারপর আসলে সলিউশনটা করলাম। ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত আজকে 89 পর্যন্ত শেষ করলাম, আরো অনেকগুলো প্রবলেম থাকবে। সো রিমেইনিং ম্যাথস, all remaining
MCQs are for homework. তো বাকিগুলাও খুব ভালো ভালো প্রবলেম, আমি সময়ের অভাবে করাতে পারতেছি না, বাট ওই প্রবলেম গুলো আপনাদের জন্য হচ্ছে হোমওয়ার্ক থাকবে। তো আপনারা এই হোমওয়ার্ক গুলা একটু কষ্ট করে করে ফেলবেন, করে ফেললে দেখবেন একটা সুন্দর ভালো প্রিপারেশন হয়ে যাবে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শুক্রবারে আমরা যেটা করব, আমরা হচ্ছে অনেক অনেক এমসিকিউ নিয়ে কাজ করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।